I want this girl. But who is she? She is my heart. Oh God, at last. তুই প্রেমে পড়লি? এখন কথা না পেরে মেয়েটিকে খুঁজে বের কর যত তাড়াতাড়ি সম্ভব। তা না হয় আমার বেস্ট ভাবের জন্যই করলাম, কিন্তু মেয়েটার নাম কি, কোথায় দেখা তা তো বলবি, না হলে আমি খুঁজে বের করব কি করে? এই সিটিতেই। তাহলে তোর জন্য মেয়েটিকে খোঁজা খুব সহজ যখন মেয়েটি লন্ডনে আছে। হতে পারে, বাট মেয়েটিকে দেখে তো মনে হয় না মেয়েটি লন্ডনে থাকে। কিন্তু এই মেয়েটিকে আমার চাই অ্যাট এনি কস্ট। ওকে ডান, তুই পেয়ে যাবে। এখন বল, তুই মেয়েটার দেখা পেলি কি করে? নাইট ক্লাবে আই থিঙ্ক কোনো ডিল এসেছিল। এক মিনিট, তুই কি ওই ক্লাবটার কথা বলছিস যেটায় আমরা অফিসের কনফিডেন্ট শেয়ার মিটিংগুলো করি? হ্যাঁ, কেন? আরে গাধা, ওই দিন তো আমাদের মিটিং অ্যারেঞ্জ করা হয়েছিল ক্লাবটায়, তাই তো বলি কেন এত চেনা চেনা লাগছে মেয়েটাকে। তার মানে সেদিন যে ডিলটা যাদের সাথে আমাদের কোম্পানি করেছে সেই কোম্পানির একজন এমপ্লয়ি। ইয়েস দোস্ত, তুই জাস্ট 15 মিনিট সময় দে, মেয়েটার সব ডিটেলস আমি এনে দিচ্ছি। ওকে, আমি রুমে যাচ্ছি, ফ্রেশ হয়ে আসছি। আফটার 50 মিনিটস। আসবি কোথায় তুই? ডোন্ট শ্যাট জয়, তুই ভালো করে জানিস আমার চিৎকার চেঁচামেচি একদম পছন্দ নয়। ও কাম অন আসবি, অ্যাসাইনমেন্ট এর জন্য এমন করে ফেলেছি। কথা কম বলে যা ইনফরমেশন এনেছিস তা দিয়ে যা। তার জন্যই তো আমার এখানে আসা। তাহলে শোন, আমার বউ ভাবির নাম হচ্ছে ফারহা রহমান, বাংলাদেশে খান গ্রুপ অ্যান্ড কোম্পানির পিএ। যে কোম্পানির সাথে তোর কোম্পানি সোসাইডার গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রি এর ডিল হয়েছে। বাবা মা আর 2 বোন, ভাবি বড় বোন, আর তোর শ্বশুরমশাই সরকারি চাকরি করে। কিন্তু দোস্ত, ভাবি তো বিডিতে থাকে, লন্ডনে জাস্ট ডিলটা ফাইনাল করতে এসেছিল, আর গতকাল বিকেলে বিডিতে চলে গেছে। এতটুকুই যথেষ্ট। আর চলে গেছে তাতে কি? এখন কি করবি? আজ তোর আমার বিডিতে যাওয়ার জন্য টিকিট অ্যারেঞ্জ কর। বাট এখন কি করে পসিবল? ওয়েদারটা তো ভালো না আসবি, আর আজ মনে হয় না প্লেন টেক অফ করবে। আই ডোন্ট নো জয়, দরকার পড়লে আমার পার্সোনাল প্লেনে যাব, বাট যেতেই হবে। তুই তো দেখছি ক্রেজি লাভার হয়ে গেছিস। আমার জান পাখির জন্য। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন এই আশফি আর জয় বেস্ট ফ্রেন্ড। আর আশফি এই গল্পের নায়ক, আর নায়িকা তাকেও পেয়ে যাবেন। 2 ঘন্টা পর জয় আর আশফি ওদের পার্সোনাল প্লেনে উঠে বসে বিটিতে যাওয়ার জন্য। উফ আম্মু, আর একটু ঘুমাই না, কি সুন্দর স্বপ্ন দেখছিলাম, দিলে তো ভেঙে। ওরে নবাব জাতি, বাপের লাইফ পাইয়া পাইয়া মাথায় উঠা নাচছে। এখন কয়টা বাজে? ঘড়ি দেখছস তুই? আসরের নামাজটা তো কায়জা করলি, আর এখন মাগরিবের নামাজটাও কায়জা করতে চাস? কি আজান দিয়ে দিছে? আগে কেন আমাকে ডাকুনি? উফ, বিরক্ত ভাব নিয়ে বিছানা থেকে উঠলাম, তারপর ওয়াশরুমে চলে গেলাম। আল্লাহ মাবুদ, বলে কি এই মেয়ে? সেই কখন থেকে কতবার ডাক দিলাম, কিন্তু একবারও শুনলো না। আর এখন বলে কি আমি আগে কেন ডাকিনি? আম্মু, ফারিয়া কোথায়? ওকে দেখছি না যে। আপনার ছোট বোন, উনি তো ছাদে আড্ডা দিচ্ছে ওর ফ্রেন্ডের সাথে। কি কপালগুনি মেয়ে দুটো পেয়েছি। বড় মেয়ে একদিন অফিস ছুটি পেলে সারাদিন ঘুমোবে, আর ছোট মেয়ে ছুটির দিনে বন্ধু বান্ধব নিয়ে বাসায় আড্ডা দিবে। ও কামন আম্মু, তুমি তো জানো আমি কতটা ঘুমোতে ভালোবাসি। এতদিন লন্ডনে কাজ কাজ করে একটুও ভালো মতো ঘুমাতে পারিনি, আর আজ 2 দিন ছুটি পেয়েও একটু ঘুমাবো না? হয়েছে, আর তৈল দিতে হবে না। নামাজটা পড়ে আয়, নুডলস, চিকেন পকোড়া আর চা বানিয়েছি, ঝটপট খেয়ে ফেল গরম গরম থাকতে। এটাই তো আমার কিউট আম্মু, রাগ দেখানোর পরক্ষণে গলে জল হয়ে যায়, আর তারপর এতগুলা ভালোবাসা। যাই ছোট নবাবজাদিকে খাবারটা দিয়ে আসি। ওকে আম্মু, তুমি ফারিয়ার ফ্রেন্ডদেরও খেতে দাও, আমি একটু পরেই আসছি। আম্মু চাওয়ার পর নামাজটা পড়ে নিলাম, তারপর চুলগুলো চিরুনি করে খোলা চুলে ছাদে চলে গেলাম। আব্বু, তুই কখন আসলি? রাতে আসলি তো আসলি, প্লাস সারা দিন ঘুমিয়েও কি তোর ঘুম কমেনি? জাস্ট ছাদে পা দিলাম, আর অমনি শুরু হয়ে গেল ফারিয়ার আমার ঘুমের পেছনে লাগা। এই শাওড়া গাছের পেতনি, তোর সমস্যা কোথায় রে? সারাক্ষণ আমার ঘুমের পেছনে লাগা, তাই না?
উফ আপু, তুই সব সময় আমার চুলগুলো এমন করে টানিস কেন? যত চাই আমার চুলগুলো তোর চুলের মতো লম্বা সিল্কি চুল করতে, আর তুই আমার চুলগুলো টেনে টেনে ছোট করে দিচ্ছিস। এতক্ষণ দুই বোনের কাণ্ডই দেখছিল ফারিহার ফ্রেন্ডগুলো। ফারিহার শেষ কথা শুনে সবাই একসাথে হি হা হা করে হেসে দিল। এই ছাগলিগুলো, তোরা এখানে এভাবে হাসছিস কেন? কি করব বল, ফারহা আপু আর তোর কাণ্ড দেখে যে কেউ হেসে দেবে। তাই নাকি তানিশা? না মানে আপু সরি। ইস, মেয়েটা তো ভয় পেয়ে গেল মনে হয়। তানিশা, তোর জামাই টিকটিকি। কিয়া টিকটিকি, সরাও কেউ। সবাই একসাথে হেসে দিল তানিশার কাণ্ড দেখে। এই, তুই আগে লাফানো বন্ধ কর কাঁধি। এখানে টিকটিকি আসবে কোথা থেকে? হ্যাঁ তাই তো, কিন্তু ফারহা আপু যে বললো আমার জামাই টিকটিকি। আরে আপু তো জাস্ট ফান করলো, আর তুই লাফাতে শুরু করলি। আপু তুমি মিথ্যা বলছো। ওই দেখো, আম্মু খাবার নিয়ে এসেছে। এক এক করে সবাই খাবারটা নিয়ে নাও। ফারা, তোমার খাবারটা আমি নিচে রেখে এসেছি, তুমি নিচে যাও, তোমার আব্বু নিচে তোমাকে ডাকছে। ওকে আম্মু। নিচে এলাম, দেখলাম আব্বু পেপার হাতে নিয়ে বসে আছে। আমাকে দেখে পেপারটা নিচে নামিয়ে রাখলো। এই তোমার প্রিন্সেস, এসে গেছি। তোমার আম্মুর কাছে শুনলাম তুমি রাতে ফিরে নাকি না খেয়ে ঘুমিয়ে পড়ছিলে। সরি আব্বু, অনেক টায়ার্ড ছিলাম, তাই আর খাইনি। এখন বসে তোমার ফেভারিট চিকেন নুডলসটা খেয়ে শেষ করো। ওকে আব্বু। প্রিন্সেস, তোমার অফিস থেকে ফোন এসেছিল, তোমার কাছে নাকি কিসের একটা ডিল ফাইনাল আছে, সেটা অফিসে পৌঁছে দিতে বলেছে। ও হ্যাঁ, ডিলের ফাইলটা তো আমার কাছে। ওটা তো স্যারের কাছে পাঠিয়ে দেওয়ার কথা ছিল, আর আমি কিনা তা ভুলে গেছি। কোনো রকমের খেয়ে ফাইল নিয়ে স্যারের বাসার উদ্দেশ্যে বের হলাম, কারণ আজ অফিস অফ। আর স্যার অনেকটা আব্বুর মতো, আমাকে আদর স্নেহ করে। ইভেন স্যারের ওয়াইফ মিসেস খান, উনিও আমাকে ভীষণ ভালোবাসে। আর আজ ওনাদের বাসায় যাওয়ার কথা ছিল, কিন্তু ওই ঘুমের জন্য লেট সব সময়। স্যারের বাসায় এসে কলিং বেল বাজাতেই নীলা দরজাটা খুলে দিল। নীলা স্যারের একমাত্র মেয়ে, ফারিহার বয়সী। কি হলো, নীলা ম্যাডামের আজ মন খারাপ নাকি? না, তোমার সাথে কথা নেই। তোমার আসার কথা ছিল 2 ঘন্টা আগে, আর তুমি লেট করে আসলে নিশ্চয়ই তোমার ঘুমের জন্য। তোমার ঘুমটাকে কবে যেন আমি খুন করে ফেলি দেখো। হাই হাই, দুনিয়ার সবাইকে আমার ঘুমটার দুশ্মন। নীলার সাথে কিছুক্ষণ গল্প করে স্যারের সাথে ডিলটার বিষয়ে কিছু আলোচনা করে ফাইলটা দিয়ে চলে আসতেই মিসেস খান জোর করে ডিনারটা করিয়েই ছাড়লেন। তারপর ড্রাইভার দিয়ে গাড়ি করে বাসায় পৌঁছে দিল। বাসায় এসে একটা হট শাওয়ার নিয়ে দিলাম আবার লম্বা একটা ঘুম। হাই হাই, দেখো দেখো আম্মু, তোমার বড় মেয়ে গোসল করে আবার ঘুম দিল। এত ঘুম ওর কই থেকে আসে আল্লাহ জানে। তুই কথা কম বলে ঘুমিয়ে পড়, কাল তোর স্কুল আছে। সব সময় শুধু আমাকেই ঝাড়ি দাও। আম্মু, কই তুমি? কি হয়েছে, কি এত জোরে চিৎকার দেওয়া লাগে কেন? বাড়িতে কি ডাকাত পড়ছে? তার থেকেও বড় কিছু, সকাল 9টা বাজে, 10টায় অফিস, আমাকে ডাকুনি কেন? এই মেয়ে চুপ, একদম বাজে কথা বলবে না। সকাল 7টা থেকে ডেকে যাচ্ছি, কানের কাছে অ্যালার্মটাও চালিয়ে রেখেছিলাম, তাও অফ করে ঘুমিয়েছিলিস, আর এখন আমার দোষ হয়ে গেছে? এমা, আম্মু দেখি রেগে গেল। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নি, বিছানা থেকে উঠে এক দৌড়ে ওয়াশরুম, তারপর ঝটপট রেডি হয়ে না খেয়ে বেরিয়ে গেলাম। রাস্তায় রিক্সার জন্য তাড়াতাড়ি একটা রিক্সাও পেয়ে গেলাম, কিন্তু কিছু দূর যেতে সামনে দেখি ছোট একটা বাচ্চা মেয়ে রোডের মাঝখানে দাঁড়িয়ে কাঁদছে, আর উল্টো দিক থেকে একটা কালো গাড়ি স্পিডে বাচ্চাটির দিকে এগিয়ে আসছে। আমি কোনো মতে রিক্সা দাঁড় করিয়ে ছুটে গেলাম বাচ্চাটির কাছে। কোলে নিয়ে দাঁড়াতে গাড়িটা একদম আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লো, আর আমি ভয়ে বাচ্চা মেয়েটিকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। এই যে মিস, মরার ইচ্ছা হলে অন্য কোনো গাড়ির সামনে যে মরুন, আমার গাড়ির সামনে কেন মরতে আসলেন? কারো গলা শুনে তাকে দেখি একটা হ্যান্ডসাম বানর, পুরো ব্ল্যাক স্যুট পরা, চুলগুলো স্পাইক করা, চোখে সানগ্লাস পরা, আমার দিকে তাকিয়ে যাতা বলেই যাচ্ছে। একদম বাচ্চা মেয়েটিকে গাড়ির নিচে চাপা দিয়ে দিত, তার কোনো অপরাধবোধ নেই, আসছে আমাকে বকা দিতে। শালা, মনটাই ভেঙে গেল। এই যে মিস্টার,
ধলাচিকা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনার সাহস কি করে হয় আমাকে এইসব ফালতু কথা বলার? দরকার তো আপনাকে পুলিশে দেওয়া। অন্ধ লোকদের কেন যে রাস্তায় গাড়ি চালাতে দেয় আল্লাহই জানে। হে স্টুপিড গার্ল, আমি ব্লাইন্ড। চোখ থেকে সানগ্লাস নামিয়ে, হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কি করে হয় আমাকে ব্লাইন্ড বলার? এই যে মিস্টার ধলাচিকা, স্টুপিড আমি না, আপনি। আপনার গাড়ির সামনে বাচ্চা মেয়েটি ছিল আর আপনি ফুল স্পিডে গাড়ি চালিয়ে মেয়েটাকে মেরে ফেলতে চাইছেন। বলতেই এক ভদ্র মহিলা দৌড়ে এসে মেয়েটাকে কোলে নিয়ে চুমু দিল। ধন্যবাদ আপু, আমার মেয়েটাকে প্রাণে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। না, আপনাকে ধন্যবাদ দিতে হবে না। আপনি আপনার মেয়ের দিকে খেয়াল রাখবেন যেন হাইওয়েতে না এসে পড়ে। জি অবশ্যই, আসি। আল্লাহ আপনার ভালো করুক। এতক্ষণ দাঁড়িয়ে ঝগড়াটে মেয়ে আর বাচ্চা মেয়েটার কথা শুনলাম। ইস, আর একটু দেরি করে গাড়িটা ব্রেক করলে হয়তো বাচ্চা মেয়েটি গাড়ির নিচে পড়তো। দোষটা তো আমার। এই মিস্টার ধলাচিকা, দেখতে পেয়েছেন আপনি কিছুক্ষণ আগে কি করতে গিয়েছিলেন? এই যে মিস, আমি ব্লাইন্ড না, ওকে? চোখ থেকে সানগ্লাস নামিয়ে, ফার্দার আমাকে ব্লাইন্ড বলবেন না, ওকে? ওয়াও, আমি তো ক্রাশ হ্যান্ডসামের চোখ দেখে। লোকটার মনি বেশ নীল দেখতে, হ্যাপি, মাই ফার্স্ট ক্রাশ। আপনি যতই বলুন ব্লাইন্ড না, তবুও বলবো আপনি ব্লাইন্ড। খরুস লোক, আপনাকে তো ইচ্ছে করছে পচা ডোবাই চুবিয়ে মারি। লেজ কাটা গরু, কান কাটা শিয়াল, লেজ কাটা হাতি, কালাইদুর, সজারু ফাজিল লোক একটা। আপনি একটা, আর বলতে পারলাম না। তার আগেই এক ধমক দিয়ে চুপ করিয়ে দিল। হেই, স্টপ দিস ননসেন্স। আর ইউ হ্যাভ গন ম্যাড? কি বলছেন কি এইসব? ও মাই গড, মেয়েটা পাগল নাকি? কি সব বলছে? সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। হোয়াট হ্যাপেন ফারদিন? তুই রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করছিস? লাইক সিরিয়াসলি? আমি গাড়িতে ঘুমিয়েছিলাম, ঘুম ভাঙতেই দেখি ফারদিন অচেনা মেয়েটির সাথে রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করছে। এই যে ভাইয়া, আপনি ওনার কি হন জানি না, তবে প্লিজ এনাকে রাস্তায় গাড়ি চালাতে দিবেন না। যে কোনো সময় মানুষদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে পারে। হোয়াট ফারদিন, মেয়েটা কি বলছে? তুই কার চ্যাম্পিয়ন আর তোকে এইসব কথা বলছে? বাট আই মোস্ট সে, মেয়েটার সাহস আছে বলতে হবে, নয়তো ফারদিন চৌধুরীর সাথে এমনভাবে কথা বলে। জাস্ট কিপ ইউর মাউথ শাট, দাঁতে দাঁত চেপে। আর এই যে মিস্তিটা, আমার ফ্রেন্ড জনির সাথে কথা বলে সামনে তাকিয়ে মেয়েটাকে কিছু বলতে যাব, কিন্তু তাকিয়ে দেখি কেউ নেই। ফারদিন, মেয়েটা কি জাদু জানে নাকি হঠাৎ করে কোথায় হাওয়া হয়ে গেল? আমার কিন্তু খুব ভয় করছে। ডোন্ট টক রাবিশ জনি। মেয়েটি কোথায় গেলে এটা আমার জানার কোনো প্রয়োজন নেই। মেয়েটার জন্য অলরেডি আমার লেট হয়ে গেছে ব্রো, আমার জন্য ওয়েট করছে। লেটস গো। এতক্ষণ খেয়াল করিনি, হাইওয়ে মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ঝগড়া করলাম। পিছন থেকে এক বিশাল গাড়ির জ্যাম হয়ে আছে আমার জন্য, তা আমি খেয়ালই করিনি। কেউ কেউ বারবার হর্ন দিচ্ছে। আমি আর লেট না করে গাড়ি স্টার্ট দিয়ে চলে আসলাম বাড়িতে। মে আই কামিং স্যার? ইয়েস ফারা, আজ এত লেট করে অফিসে? বাসা সবাই ঠিক আছে তো? জি স্যার, রাস্তায় জ্যাম থাকায় একটু লেট হয়ে গেল, সরি স্যার। আমি ঘুম পাগলি থাকলেও আমার প্রত্যেকটা কাজের টাইম মেনটেন করে চলি। কখনো লেট করার জন্য কারো কাছে কথা শুনতে হয়নি। বাট আজ ওই খরুস ব্যাটার জন্য অফিসে আসতে লেট হয়ে গেল। ব্যাটাকে হাতের কাছে পাই একদিন বুঝিয়ে দেব এই ফারা কি জিনিস। ফারা, এই ফাইলগুলো চেক করে দেখো। এগুলো আমাদের লন্ডনের ক্লায়েন্টের সাথে করা ডিলের কাগজপত্র, সাথে প্রোডাক্টের ডিটেলস সবটা একবার ভালো করে দেখে নিও। ডিলটা আমাদের কোম্পানির জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ স্যার, আমি দেখছি ফাইলগুলো, আপনি চিন্তা করবেন না। আমি কেবিনে যাই তাহলে। হ্যাঁ যাও। আর শোনো ফারা, তোমার আন্টি তোমাকে অফিস শেষে বাড়িতে বলেছে। বাট স্যার, অফিসে এত কাজ, নতুন ডিলটা নিয়ে, আর বাসায় আমাকে তো বলা হয়নি। তোমাকে এইসব নিয়ে টেনশন করতে হবে না, আমি ফারুককে ফোন করে বলে দিব, ঠিক আছে? আমার আব্বু আর স্যার হলেন বেস্ট ফ্রেন্ড। ওকে স্যার। স্যারের কেবিন থেকে বের হয়ে আমার কেবিনে বসলাম। 2 ঘন্টা বসে সব কাজ শেষ করে অফিস ক্যান্টিনে গিয়ে কফি অর্ডার করে বসতেই প্রিয়া, সাজু, ঐশী এসে পাশের চেয়ারগুলোয় বসলো। কেমন আছো ভাইরা? তোমার লন্ডন ট্রিপটা কেমন হলো? লন্ডনের ট্রিপটার কথা মনে আসতেই আমার সারা শরীর ভয়ে কেঁপে উঠল। কি ব্যাপার ফারহা? অবশ্যই লন্ডন ট্রিপটার কথা জানতে চাইলো, আর তোমার মুখটা এমন ভয়ে কালো হয়ে গেলে কেন? দেখো ফারহা, এই 2 বছরে আমরা কিন্তু খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছি। ইভেন আমরা সব কথা শেয়ার করি একে অপরের সাথে।
তোমার সাথে এমন কিছু ঘটে থাকলে বলো আমাদের, কি হয়েছিল? আমি কিছু না বলেই ক্যান্টিন থেকে চলে এলাম কেবিনে। আমি কি করে বলবো ওদের ওই ভয়ঙ্কর রাতের কথা? ওই রাতের কথা ভাবতেই ভয় আমার শরীর শিউরে উঠছে। হেই ব্রো, হোয়াটসঅ্যাপ? হ্যাঁ, কেমন আছিস তুই? গুড ব্রো, আই এম রিয়েলি সারপ্রাইজ তুই এত বছর পর দেশে ফিরলি। তুই তো দেশে আসতেই চাস না ড্যাড মম অ্যাক্সিডেন্ট ডেথ হওয়ার পর। হ্যাঁ, দেশে ফিরেছি, তবে কিছুদিনের জন্য আবার ব্যাক করবো লন্ডনে। কিন্তু তোর আরও আগে আসার কথা ছিল, তাহলে এত লেট কেন? আর বলিস না ব্রো, রাস্তায় একটা ঝামেলা হয়েছিল, তারপর অফিসে যেতে হয়েছিল, তাই এত লেট। ওকে, যা ফ্রেশ হয়ে লাঞ্চটা একসাথে করব। ওকে ব্রো। মেঘ ভাবির সাথে মিট করবি না? ভাবি বাড়ির অ্যাড্রেস, ফোন নাম্বার সবটাই তো তোর কাছে আছে, তাহলে এত দেরি করছিস কেন? জয়, কাল একটা পার্টি অ্যারেঞ্জ কর। যে কোম্পানির সাথে আমাদের কোম্পানিটা ডিল ফাইনাল হয়েছে তাদেরকে ইনভাইট কর, তবে সবাই যেন পার্টিতে আসে, সেটা তুই দেখবি। ও মাই গড মেঘ, আমি বলতে বাধ্য হচ্ছি, তুই আসলে খুব ক্লোভার, তুই ভালো করে জানিস এরকম পার্টিতে অফিসের সব স্টাফদের থাকা বাধ্যতামূলক। ফ্রেশ হয়ে ব্রোর রুমে আসতে দেখি ব্রোর মুখে লেগে থাকা হাসিটা, ওটাই আমায় ভাবাচ্ছে, কারণ ব্রো এরকম তখনই হাসে যখন কারো সর্বনাশের খেলায় নামে। কি হলো ফারদিন, তুই দরজায় দাঁড়িয়ে কী করছিস? ভেতরে আয়। দোস্ত, তোরা দুই ভাই গল্প কর, আমি ড্যাডির সাথে কথা বলে আসছি। বিড়িতে আসার কথা ড্যাডকে বলা হয়নি। ওকে, আঙ্কেলকে জানিয়ে দে। স্যার, মিসেস খান কি জন্য আমাকে ডেকেছে? ফারা, মামনি অফিসে আমি তোমার স্যার, বাইরে আঙ্কেল, আর মিসেস খান নয়, আন্টি বলবে। এটা আমি কতবার বলবো? সরি আঙ্কেল। ইটস ওকে মাই ডিয়ার, এসে গেলাম, ভেতরে চলো। জি স্যার, না মানে আঙ্কেল। চলো। আপু, তুমি আজও লেট করলে? সরি সোনা, তোমার জন্য চকলেট কিনতেই তো আসতে লেট হয়ে গেল। ও আপু, তুমি খুব ভালো। নীলমামনি ফারাপুকে বসতে দাও, তার আগেই বায়না শুরু করে দিলে। আঙ্কেল প্লিজ নীলাকে বকবেন না, ও তো আমার আরেকটা ছোট বোন। ওকে ওকে, তোমরা বোনেরা যা খুশি করো, আমি কিছুই বলবো না। আঙ্কেলের কথা শুনে নীলা আর আমি কিলকিল করে হেসে উঠলাম। সারা বিকেল আন্টি নীলার সাথে গল্প করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম। সন্ধ্যায় আঙ্কেল আমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এলে হঠাৎ আঙ্কেলের ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা দেখে আঙ্কেলের মুখটা কালো হয়ে গেল। এনিথিং রং আঙ্কেল? হ্যাঁ ফারা, মামনি আমাদের লাস্ট ডিলটার জন্য পার্টি দিচ্ছে, আর আমাদের কিছু অফিস স্টাফদের ইনভাইট করেছে। কিন্তু আঙ্কেল পার্টি তো লন্ডনে হবে, বাংলাদেশে তো নয়, তাহলে এত টেনশন কেন করছেন? না ফারা, পার্টিটা বাংলাদেশে হচ্ছে, আর কোম্পানির মালিক বাংলাদেশে এসেছে। গতকাল আর আগামীকাল সন্ধ্যায় পার্টি হবে, কিন্তু আমি তো পার্টিতে অ্যাটেন্ড করতে পারবো না। তোমার আন্টিকে বিকেলে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, তারপর রাতে আমার ভাইয়ের বাসায় যেতে হবে, ও খুব অসুস্থ। কোনো ব্যাপার না আঙ্কেল, আমি তো আছি, আমি সবটা সামলে নিব। থ্যাংক ইউ ফারা, বাঁচালে আমাকে। আঙ্কেল, আমাকে না আপনি মেয়ে বলেন, তাহলে থ্যাংক ইউ কেন বলছেন? সরি মা, ক্ষমা করো, আমাকে আর হবে না। ঠিক আছে, আচ্ছা আঙ্কেল, আসি তাহলে। হ্যাঁ এসো, আর শোনো, কাল তোমার ছুটি, অফিস যেতে হবে না। ওকে আঙ্কেল, আসি। আসসালামু আলাইকুম। বাসায় এসে আম্মুর টক মিষ্টি বকা খেলাম। লেট করে আসার জন্য, রাতে খাওয়ার জন্য ডেকেছিল, কিন্তু আন্টি এত কিছু জোর করে খাইয়েছিল যে পেটে আর জায়গা না থাকার জন্য খেতে পারলাম না। শাওয়ার নিয়ে ঘুমিয়ে পড়লাম। আপু, আপু ওঠ না, আর কত ঘুমাবি? বেলা 11টা বাজে, ওঠ না আপু। কি হয়েছে ফারিয়া, এভাবে কানের কাছে চিল্লিয়ে ডাকছিস কেন? বাড়ি থেকে ডাকাত পড়েছে নাকি? তুই না বিকেলে পার্টিতে যাবি? তা তো বিকেলে, এখন কি? উফ, ভুলে গেলি? তোর না শপিং করতে হবে বলেছিলি রাতে। হ্যাঁ, তাই তো ভুলেই গিয়েছিলাম। শপিংয়ের কথা শুনে লাফিয়ে উঠলাম। জানা আপু, জলদি রেডি হয়ে আয়, তারপর শপিংয়ে যাব। ওকে, এক দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। তারপর ঝটপট রেডি হয়ে নাস্তা করে ফারিয়াকে নিয়ে শপিংয়ে চলে গেলাম। সন্ধ্যায়। আপু, ব্ল্যাক শাড়িটাই তোকে জোস লাগছে, কানের নিচে কাজল দিয়ে। হোয়াট ফারিয়া, কি করছিস? নজর না লাগে তাই কালো টিকা দিয়ে দিলাম।
আমার আপুকে তো আজ রাত পরীর থেকে কম কিছু লাগছে না। দেখিস ছেলেরা যেন কিছু না দেয়। হিস, আমি ছেলে হলে না তোকে এক্ষুনি প্রপোজ করে দিতাম। ফাজিল মেয়ে, যা এখান থেকে। আয়া, কি হলো, কানের কাছে চিৎকার কেন দিলি? লেট করে ফেললাম। ঘড়িতে দেখি অলরেডি 6:30 বাজে। ওহ, এ ব্যাপার। আমি ক্যাব বুক করে রেখেছি বাহিরে, তুই তাড়াতাড়ি বের হ। না, লক্ষ্মী বোন আমার। আর কথা না বাড়িয়ে চলে গেলাম ক্যাব নিয়ে। স্যার আগেই অ্যাড্রেসটা মেসেজ করে দিয়েছিলেন, তাই আর কষ্ট হয়নি। বাড়ির সামনে এসে গাড়ি থেকে নেমে বাড়ির দিকে না তাকিয়ে সোজা ভিতরে চলে গেলাম। সবাই কেমন যেন আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ প্রিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। হেই ফারিয়া, ইউ লুকিং সো গর্জিয়াস। দেখো সব ছেলেরা তোমার দিকে তাকিয়ে আছে কেমন করে। প্রিয়ার কথা শুনে সামনে তাকিয়ে যাকে দেখলাম তাকে দেখে আমার সারা শরীর ভয়ে কাঁপছে। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। কি হয়েছে ফারিয়া, তুমি এমন করে কাঁপছো কেন? আর ইউ ওকে না? হ্যাঁ, আমি ঠিক আছি। ওয়াশরুমটা কোন দিকে বলতে পারো? হ্যাঁ, কেন না, সোজা গিয়ে ডান দিকে। বাট ফারহা, কোনো হেল্প লাগলে বলো প্লিজ। থ্যাঙ্কস প্রিয়া, প্রয়োজন পড়লে তোমাকে বলবো। ওখান থেকে সোজা ওয়াশরুমে এসে মুখে পানি ঝাপটা দিয়ে বের হতে যাব, তখনই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলাম। ভয়ে চোখ বন্ধ করে আছি। এই যে মিস তিতা, আপনি এখানে? ওয়াশরুমের পাশ থেকে যাচ্ছিলাম, তখনই কেউ খুব তাড়াহুড়ো করে বের হতে গিয়ে আমার সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছিল। তখনই আমি সাথে সাথে ধরে ফেলি। মেয়েটি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। ভালো করে তাকাতে দেখি গতকাল যে মেয়েটার সাথে ঝগড়া হয়েছিল সেই মেয়েটা। পড়ে যাওয়ার ভয়ে চোখ বন্ধ করে ফেললাম, যাতে ব্যথা কম পাই আর কি। কিন্তু এখনও কেন পড়লাম না? কে বা আমাকে মিস তিতা বলল? ওহ মাই গড! তাড়াতাড়ি চোখ মেলে তাকাতেই দেখি গতকাল যে ছেলেটার সাথে মাঝ রাস্তায় ঝগড়া করলাম, সেই ছেলেটি আমার কোমর জড়িয়ে ধরে রেখেছে। তার জন্যই আমি এখনো পড়ে যাইনি। বাট ব্যাটাও 32 পাটি দাঁত বের করে আমার দিকে তাকিয়ে হাসছে। ওনাকে ছেড়ে সরে দাঁড়ালাম। এই যে মিস, আপনি এখানে কি করছেন? আপনি কি সত্যি চোখে দেখেন না? হোয়াট? আবার আপনি আমাকে অন্ধ বললেন? আমি যদি অন্ধ হতাম তাহলে কি আপনাকে চিনতে পারতাম না? আপনাকে পড়ে যাওয়া থেকে বাঁচাতাম? আপনি যদি অন্ধ না হতেন তাহলে এই কথা কেন জানতে চাইলেন যে এখানে আমি কি করছি? মানুষ ওয়াশরুমে কি করে? হাডুডু খেলে? না মানে, আমি এটা জানতে চাইনি। আমি বলতে চাইছি আপনি পার্টিতে। এই যে মিস্টার ফারদিন নাকি হোয়াট এভার, আমি এই পার্টিতে ইনভাইটেড। ওকে ওকে, বাট মিস, আমার নেম ইজ ফারদিন চৌধুরী। দেখুন মিস্টার, আপনি যেই হন না কেন, আই ডোন্ট কেয়ার। ওকে, সাইড প্লিজ। মেয়েটা না ধানি লঙ্কা সরে দাঁড়িয়ে, বাট মেয়েটা সেই কালো শাড়ি, চোখে গাঢ় কাজল, ডার্ক রেড লিপস্টিক, গলায় চিকন সাহার, দু হাতে কাচের কালো চুড়ি। ওয়াও! বুকে হাত দিয়ে। কিরে ফারদিন, বুকে হাত দিয়ে ওইদিকে কি দেখছিস? রাত পরীকে? হোয়াট? রাত পরি? কি বলিস কি তুই? মাথা খারাপ হয়ে গেল নাকি তোর? না কিছু না, চল পার্টিতে। ফারিয়া, এখন কেমন লাগছে? আর ইউ ফিল বেটার নাও? হ্যাঁ পিয়া, আম ওকে। ওকে, চলো। বসের করা নির্দেশ, আমাকে তোমার সাথে পার্টিতে থাকতেই হবে। আর ঠিক সময় মতো তোমাকে বাসায় পৌঁছে দিতে হবে। হোয়াট? স্যার এইসব বলেছে? আমি বাচ্চা যে আমাকে গার্ড করে রাখতে হবে? আর ফারহা, তুমি তো জানো বস তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। তার উপর বসের বেস্ট ফ্রেন্ডের মেয়ে, তোমার জন্য তো আলাদা ট্রিট করতেই হবে, তাই না? না, সবাই যে ফ্যাসিলিটি পায় আমিও তাই পেতে চাই, তার বেশি নয়। ওকে ওকে, চলো কোম্পানির এমডির সাথে দেখা করে আসি। ওকে, তারপর কিন্তু আমি চলে যাব প্রিয়া। কি যে বলো না ফারহা, এত সুন্দর পার্টি রেখে চলে যেতে ইচ্ছে করবে তোমার? পারলে তো এখনই বেরিয়ে যেতাম পার্টি থেকে, কিন্তু স্যারের সম্মানের কথা ভেবে যেতে পারছি না। না প্রিয়া, আমার শরীরটা ভালো না, তাই বেশিক্ষণ থাকতে চাইছি না। মিথ্যে বললাম। ওকে, জাস্ট হাফ অ্যান আওয়ার থাকি না প্লিজ। ওকে, চলো এমডির সাথে দেখা করে আসি। আমি আর প্রিয়া এমডির কাছে গেলাম। এমডি স্যার অন্যদিকে ফিরে অন্য ক্লায়েন্টদের সাথে কথা বলছিল। তখন প্রিয়া পেছন থেকে বলল, হ্যালো স্যার। হ্যালো স্যার, এটা আপনার জন্য। পেছনে ফিরে, স্যার আমাদের এমডি একটি বিশেষ কারণে পার্টিটা অ্যাটেন্ড করতে পারেনি। ইয়া আই নো, উনি পার্টিতে আসতে না পারার জন্য ফোনে বিশেষভাবে সরি বলেছে। স্যার তাহলে আজ আমরা আসি। হোয়াট? পার্টি তো মাত্র শুরুই হলো,
আর আপনারা এখনই চলে যেতে চাইছেন? দ্যাটস নট ফেয়ার। এ কি, আপনাদের হাত খালি কেন? ওয়েটার, এনাদেরকে ড্রিঙ্কস সার্ভ করো। প্রিয়া একটা ড্রিঙ্ক নিল, কিন্তু আমি এসব খাই না, তাই নিলাম না। মিস ফারহা, আপনার সাথে ডিলটার বিষয়ে কিছু কথা ছিল, আমার সাথে আসুন। প্রিয়া, তুমিও আসো। না মিস, প্রিয়া তো ডিলটা ফাইনাল হওয়ার সময় ছিল না, তাহলে উনি এসে কী করবে? হ্যাঁ, ফারহাদ স্যার ঠিকই বলেছে। আমি তো ডিলটার বিষয়ে কিছু জানি না। ওখানে গিয়ে আমি কি করব? তার থেকে ভালো হয় আমি এখানে থেকে পার্টিটা এনজয় করি। কি আর করার, এমনিতেই ওনাকে দেখার পর থেকে ভয় আমার হাত পা কাঁপছে। যদি কোনোভাবে আগে জানতে পারতাম যে যে কোম্পানির সাথে ডিলটা হয়েছে ওই কোম্পানিটা ওনার আর তারই সব দায়িত্ব আমার উপরে পড়বে, তাহলে সাথে সাথে চাকরি ছেড়ে দিতাম। একটা রুমে এসে, তো কি ভাবছেন মিস ফারহা, এত তাড়াতাড়ি ভুলে গেলে আমাকে? স্যার আপনি আমার দিকে এভাবে এগোচ্ছেন কেন? তুমি পিছাচ্ছ কেন? দেখুন স্যার, ওই দিন আমার কোনো দোষ ছিল না, দোষ আপনার ছিল। জাস্ট স্টপ ইট। তোমার সাহস কী করে হয় মেঘ চৌধুরীর মুখে মুখে উত্তর দেওয়ার? ভয়ে কিছু বলতে পারছি না। কি কুলক্ষণে যে স্যারের প্রপোজালে রাজি হয়ে লন্ডনে গেলাম। যদি না যেতাম তাহলে ওই রাতে এমন বাজে একটা ঘটনা ঘটতোই না। আল্লাহ না, ফারা, ভয় পেলে চলবে না, একদমই ভয় পাবি না। দেখুন, আমি আপনার ঘরের বউ না, না আমি আপনার অধীনে জব করি, তাহলে কোন সাহসে আপনি আমার সাথে এমন মিসবিহেভ করছেন? তোমার মতো চিপ গার্ল এই মেঘ চৌধুরীর বউ কেন কোনো কাজের লোক হওয়ার যোগ্যতা রাখে না। মিস্টার চৌধুরী আমার দুই বাহু শক্ত করে কথাগুলো বলল। নিজেকে খুব ছোট লাগছে ওনার এমন কথা শুনে। মিস্টার চৌধুরী, বিহেভ ইউর সেলফ। আপনি আমাকে ডিলটার বিষয়ে কথা বলবেন বলেছেন, আর আপনি একা একটা মেয়ের সাথে এমন বিহেভ করছেন। ছাড়ুন আমাকে। হাউ ডিয়ার ইউ, তোমার সাহস হয় কী করে আমাকে ধাক্কা দেওয়ার? মিস্টার চৌধুরী, আমি ওই রাতের জন্য আপনাকে সরি বলতে চেয়েছিলাম, বাট আপনি সত্যিই সরি পাওয়ার যোগ্য নন। আপনার মতো নিচু মনের মানুষের সাথে আমি কথা কেন এক মুহূর্ত থাকতে চাই না। সামান্য ছোট্ট একটা বিষয়টা কেন্দ্র করে আপনি যা করলেন তাতে আপনার সাথে কথা বলতে আমার জাস্ট ঘৃণা করছে। শুনতে পেয়েছেন আপনি? আর কিছু না বলে দৌড়ে রুম প্লাস পার্টি থেকে বের হয়ে গেলাম। চোখ থেকে অঝরে পানি পড়ছে। আজ পর্যন্ত কেউ আমার সাথে এমন ব্যবহার করেনি। কোথাও না দাঁড়িয়ে সোজা রাস্তায় হাঁটতে লাগলাম। মেঘলা আকাশ, আর হঠাৎ করেই ধুম বৃষ্টি শুরু হলো। পুরো ভিজে গেলাম। তারপরও শাড়িটার আঁচল গায়ে জড়িয়ে নিলাম আর ভাবতে লাগলাম সেই রাতের কথা। লন্ডনে সেদিন ডিলটা ফাইনাল করার জন্য স্যারের সাথে আমি আর দুজন কলিগ ছিলাম। আমি ভুলবশত ডিলের ফাইলটা হোটেলে রেখে আসায় ক্লাব থেকে আবারও হোটেলে ফিরে যাই ফাইলটা নিতে। হোটেল থেকে ফাইলটা নিয়ে হোটেলের গাড়িতে করে এসে ক্লাবে ঢুকতেই ওখানকার কিছু ছেলে পেছন থেকে আমার কোমরে হাত দিতেই আমি পেছনে ফিরে এক থাপ্পড় দিয়ে দিলাম। তখনই পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, হেই মিস, হোয়াট আর ইউ ডুইং? হি ইজ নট কালপিট, ইউ হ্যাভ এ বিগ মিস্টেক। হোয়াট? মেয়েটার কথা শুনে ছেলেটার দিকে তাকাতেই দেখি 6 ফুট 2 হাইট হবে, এত ফর্সা যে রাগে চোখ মুখ লাল হয়ে আছে। রাগে ছেলেটি যে বাকি ছেলেগুলো আমাকে টিস করেছিল সে ছেলেগুলোকে ইচ্ছে মতো পেটাতে থাকলো। তখনই পুলিশ আসলো আর স্যার আমাকে হাত ধরে টেনে নিয়ে আসলো। ফারা, এখানে কি হচ্ছে? আর তুমি এত লেট করে কেন? কতবার কল দিয়েছি, রিসিভ করলে না কেন? ভেতরে সবাই ওয়েট করছে আমার জন্য। সরি স্যার, চলুন। তারপর ভিতরে যে ডিলটা ফাইনাল হলো, কিন্তু ডিলটা ফাইনাল হওয়ার সময় ওই কোম্পানির এমডি ছিল না। তিনি নাকি কোনো কাজে বিজি ছিল, তাই ওনার পিএ জয় আহমেদ ডিলটা সাইন করিয়ে আনে। আমি ওনাকে সরি বলার জন্য ক্লাবের বাইরে যেতেই কে একজন আমার হাত ধরে টেনে ক্লাবের রুমে নিয়ে গেল। আমি চিৎকার করতেই আমার মুখ চেপে ধরলো। চুপ, একদম চুপ। আজ পর্যন্ত কেউই মেঘ চৌধুরীর গায়ে হাত তোলা সাহস হয়নি। আর ইউ হ্যাভ টু পে ফর দিস, জাস্ট মাইন্ড ইট। আমার মুখ চেপে ধরার জন্য কিছুই বলতে পারলাম না। কথা শেষ করেই মুখ ছেড়ে দিয়ে চলে গেল। আর আমি হা হয়ে তাকে ভাবছি কি হলো এতক্ষণ আমার সাথে। কথাগুলো ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তখনই হঠাৎ আমাকে দেখে পাশ ঘেঁষে একটা কালো কার দাঁড়ালো। একটু ভয় পেয়ে গেলাম, তবে সাহস নিয়ে কারটার সাইড গ্লাসটা নক করতে গ্লাসটা নামালো। আপনি আপনি এখানে? হ্যাঁ, আমি গাড়িতে উঠুন। গাড়ি। ধন্যবাদ মিস্টার ফারদিন চৌধুরী।
কিন্তু আমি একাই চলে যেতে পারবো, আপনাকে কষ্ট করে আমাকে পৌঁছে দিতে হবে না। দেখুন, আমি আপনার ভালোর জন্য বলছি, কারণ আপনি অলরেডি বৃষ্টিতে কাক ভিজার মতো হয়ে গেছেন, আর সামনে কি বিপদ অপেক্ষা করছে আপনার জন্য তা কি আপনি জানেন? আসলেই তো, তখন রাগের মাথায় পার্টি থেকে বেরিয়ে আসলাম, সাথে প্রিয়াকেও বলে আসিনি। আর বৃষ্টিতে ভিজে পাতলা পিনপিনের শাড়িটা গায়ের সাথে এমনভাবে লেগে আছে, আনমনে ভাবছিলাম। এই যে মিস, কি ভাবছেন? জলদি গাড়িতে উঠুন, আমি অনন্ত সময়ভাবে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে পাবো না। এখন ভীষণ লজ্জা লাগছে, কারণ কালো ভেজা শাড়িটা ভেদ করে আমার পেট কোমর দেখা যাচ্ছে, আর বেশ ঠান্ডাও লাগছে। তাই শাড়িটা ভালো করে জড়িয়ে নিলাম। কি করব ভাবছি, গাড়িতে উঠবো কি না, কজ এই বৃষ্টিতে কোনো রিক্সা, অটো, ক্যাব কিছুই পাবো না। আর আমার বাড়িটাও বেশ দূরে, তাহলে কি সাহায্য নিব মিস্টার চৌধুরীর? বৃষ্টিতে ভেজার জন্য রাতপুরীর ফর্সা পেট দেখা যাচ্ছে, এটা বুঝতে পেরে হয়তো ভয়ে লজ্জায় কুকড়ে আছে, তাই আমার কোটটা খুলে রাতপুরীর দিকে এগিয়ে দিলাম। মিস, কোটটা পরে নিন, ঠান্ডা কম লাগবে। কিছু না ভেবেই কোটটা নিয়ে পরে নিলাম, কারণ ভুলটা আমার, এভাবে রাগ করে বার হওয়া উচিত হয়নি। আমার অন্তত প্রিয়াকে নিয়ে আসা উচিত ছিল। আর এত রাতে একা কি করে যাব, লোকটার হেল্প নেব? দেখছি কোটটা পরে বৃষ্টিতে দাঁড়িয়ে কি যেন ভেবে যাচ্ছে, তাই এখন আর কিছু না বলে গাড়ির হর্নটা বাজাতে লাগলাম। গাড়ির হর্নের শব্দে ধ্যান ভাঙলো, আর কিছু না ভেবে গাড়িতে উঠে বসলাম। লাগিয়ে বসুন। মানে? আই মিন সিট বেল্টটা লাগিয়ে নিন। ও হ্যাঁ, তাই তো, সিট বেল্টটা লাগিয়ে নিলাম। গাড়ি চলতে লাগলো, আর আমি গাড়ির কাছে নামিয়ে বাইরে তাকিয়ে আছি। কি অদ্ভুত মায়ামেটার ভিতর যেন ওর মায়ায় বিভোর হয়ে যাই, কোনো দিক খেয়াল থাকে না। আচ্ছা, আমি কি রাতপুরীর প্রেমে পড়েছি? মেঘ, ফারদিন তো ভাবিকে লিফট দিল, মাত্র আমাকে আমার লোক কল করে জানালো। জয় প্যারিসের যে কোম্পানিটা লঞ্চ করেছি কিছুদিন আগে, ওইখানে ফারদিনকে পাঠা, বলে 1 মাস ওখানে থেকে সবটা সামলাতে। কিন্তু ফারদিনকে কেন পাঠাবি? কেন সেটা সময় হলে জানতে পারবে। মিস ফারহা। হঠাৎ চমকে উঠলাম এভাবে আমার নাম ধরাতে। আপনি কি করে আমার নাম জানলেন? এটা কি স্বাভাবিক না আমাদের কোম্পানির সাথে আপনাদের কোম্পানি একসাথে কাজ করবে, আর আমি সাধারণত এইটুকু জানবো না কারা আমাদের এই কাজের সাথে জড়িয়ে আছে? আপনাদের প্রত্যেক অফিস স্টাফদের ডিটেলস আমার কাছে আছে। ও সরি। সরি ফর হোয়াট মিস্টার চৌধুরী? সেদিনটার জন্য আসলে আমার ভুল ছিল, ওভাবে গাড়ি চালানোটা ঠিক হয়নি আমার। আপনি তো আপনার ভুল বুঝতে পেরেছেন, তাহলে আর সরি বলতে হবে না। এই সামনে রাখুন, আমার বাড়ি চলে এসেছি। রাতপরের কথা শুনে সাথে সাথে গাড়িটা ব্রেক করলাম। এসে গেলাম এত তাড়াতাড়ি? গাড়ি থেকে নেমে আসলাম, ততক্ষণে বৃষ্টি থেমে গেছে। থ্যাংক ইউ মিস্টার চৌধুরী, আপনি লিফট না দিলে হয়তো আজ অনেক বড় বিপদে পড়তাম আমি। থ্যাংক ইউ। প্লিজ এভাবে বারবার থ্যাঙ্কস দিয়ে আমাকে লজ্জা দিবেন না, শুধু তো সাহায্য করেছি, তার থেকে তো বড় কিছু না। আপনাদের ছোট ছোট সাহায্যগুলো অন্য ব্যক্তির কাছে বিরাট। আচ্ছা, বাইরে দাঁড়িয়ে কথা বলবেন? চলুন ভিতরে 1 কাপ চা খেয়ে যাবেন। না, আজ হবে না, অলরেডি 10টা বাজে, আমাকে যেতে হবে। তবে আপনারও একটা থ্যাঙ্কস পাওনা আছে। আমার আবার কিসের থ্যাঙ্কস পাওয়ার আছে? বলবো অন্য কোনো দিন। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে? ওনার কথা শুনে চমকে উঠলাম। এভাবে চমকে ওঠার কি আছে? আমরা কি বন্ধু হতে পারি না? না মানে, আপনি মালিক আর আমরা কর্মচারী, বন্ধুত্ব কি আমাদের মানায়? প্লিজ ফারহা, শুধু তো ফ্রেন্ড হতে চাচ্ছি, আর তো কিছু না। সরি মিস্টার চৌধুরী, আমি হুটহাট করে কারোর সাথে ফ্রেন্ডশিপ করি না। ওকে ওকে, নো প্রবলেম। তুমি ভাবো। সরি, আপনি আজ আসি তাহলে, বাই। বাই বলে চলে আসলাম। মেজাজটাই খারাপ হয়ে গেল। 2 দিন মাত্র হলো দেখা, আর উনি আসছে ফ্রেন্ড হতে। হাউ ফানি। এইসব ভাবতে ভাবতে 4 বার কলিং বেল বাজালাম, বাট কেউ খুললো না। পরের বার বাজাতেই ফারিহা দরজা খুলে দিল। কি রে আপু, এত তাড়াতাড়ি আসলি? আমি তো ভেবেছিলাম রাত 12টার আগে আসতেই পারবি না। সামনে থেকে সর। ওকে সরিয়ে ভেতরে ঢুকে সোজা ডাইনিংয়ে চলে এলাম। একে তো ওই রাক্ষসটার অপমানের রাগ, তার উপর মিস্টার চৌধুরীর হঠাৎ করে ফ্রেন্ড হওয়ার প্রস্তাব রাখা, আর লাস্ট ফারিহার দরজা খুলতে দেরি হওয়া, সব মিলিয়ে রাগটা চরমে পৌঁছে গেল। রাগে 1 জগ পানি খেয়ে ফেললাম। আপু, তুই করছিসটা কি? এভাবে পানি খাচ্ছিস কেন? আর তুই এভাবে ভিজে বা গেলি কিভাবে? ফারিহার এত প্রশ্ন শুনে রাগে চোখে তাকাতেই চুপ করে গেল। কি ব্যাপার আপু, এতটা রেগে আছে কেন? যাওয়ার সময় তো সবটাই ঠিক ছিল। তাহলে? ফারিয়া, আমি রুমে যাচ্ছি, আমাকে বিরক্ত করতে একদম আসবি না, ওকে? ওকে।
ফ্রিজ থেকে 25টা চকলেট বের করে নিয়ে রুমে চলে এলাম। যাক বাবা, রাগও দেখাবে আর সব চকলেটগুলো একাই খাবে। খাও, আমিও চকলেট তো ড্রয়ার থেকে চুরি করে নিয়েছি। এখন সেগুলো আমি খাবো। কি ভেবেছেটা কি আমাকে যখন তখন অপমান করবে? মানছি আমি ভুল করেছি, তার জন্য তো সরিও বলতে চেয়েছি, কিন্তু রাক্ষসটা আমাকে বলতে দিল কই? রাগে ফারহানা অর্নামেন্টসে এক একটা ছুঁড়ে ফেলেছে আর মেঘকে বকে যাচ্ছে। মেঘ হু আর ইউ? আই এম দেয়ার নাও, টেল মি কি হয়েছে? ভাবি ঠিক মতো বাসায় পৌঁছে গেছে, আর তোর কথা মতো বাকি কাজটাও করা শেষ আমার। ওকে, বাট সব কন্ডিশনে মেনে নিয়েছে তো? নিবে না মানে? মেঘ চৌধুরীর কথা না করার মতো কলিজা আজ পর্যন্ত কারোর হয়নি। তবে কি? কিন্তু দোস্ত, ফারদিনের ফ্লাইট পরশুদিন। প্যারিসের অফিসের ম্যানেজারের সাথে আমার কথা হয়েছে, গ্যাসে সবটাই ওকে করা আছে। গুড। ফারদিন, তোর হয়েছে কি বলবি আমাকে? সব কিছু এমন ভেঙে চুরে ফেলছিস কেন? ইউ নো হোয়াট জনি, এই ফারদিন চৌধুরী জীবনে যা চেয়েছে তাই পেয়েছে, কিন্তু কোনো দিন কোনো মেয়েকে অসম্মান করিনি, চোখ তুলে তাকায়নি। কিন্তু আজ জীবনে ফার্স্ট টাইম কোনো মেয়েকে ভালো লাগলো, কিন্তু কিন্তু কি বল? কিন্তু সে আমাকে না বলে দিল। হোয়াট? মেয়েটার এত বড় সাহস? বল আমাকে, ওই মেয়েটা কোথায় থাকে? আমি এখনই তুলে নিয়ে আসবো। না, একদম না। ওকে টাচ করার চিন্তা ভাবনা মনে আনবি না, তাহলে তোকে আমি খুন করব। ও মাই গড ফারদিন, তো আগের মতো হয়ে যাচ্ছে। যে করে হোক ওই মেয়েটাকে ওর সাথে বিয়ে দিতে হবে, নয়তো ও আবার আগের মতো সাইকো হয়ে যাবে। আমি থাকতে আমার বেস্ট ফ্রেন্ডের কোনো ক্ষতি হতে আমি দেব না। ওকে, তুই যা চাইবি তাই হবে। এখন যা, ফ্রেশ হয়ে আয়। মেঘ, ভাইয়া তোকে ডেকেছে। ওকে, আমি ফ্রেশ হয়ে আসছি, তুই বস। উফ, হট শাওয়ারটা নিয়ে এখন বেশ ভালো লাগছে, আর রাগটাও বেশ কমে গেছে। চকলেটগুলো খেয়ে নেই, খুব খিদে পেয়েছে। বসে বসে চকলেটগুলো একটা একটা করে খেয়ে নিলাম, কিন্তু আজ প্রথম কেন যেন মনে হচ্ছে কেউ আমার উপর নজর রাখছে। হ্যাঁ, সেটা আমার রুমেই, কিন্তু কেউ নেই রুমে। তবে কেন এমন ফিল করছি আমি? টেনশনে বাকি চকলেটগুলো খেয়ে নিয়ে কানে হেডফোন গুঁজে ঘুমিয়ে পড়লাম। নেক্সট ডে। আম্মু, আমার ঘড়ি কই? এই মেয়েটাকে নিয়ে আর পারি না। তোকে কতবার বলল তোর ঘড়ি ড্রেসিং টেবিলের ডয়ারে থাকে, কোনো কথা মনে থাকে না তোর, তাই না? মাথায় গাঁটটা মেরে। আম্মু, সকাল সকাল মারছো আমাকে? ওরে নবাব জাদি, ঘড়ি দেখছেন কয়টা বাজে? 10টা 10। কি? আগে বলবো না? দিলে তো আমার দেরি করে। চুপ, একদম চুপ। কতবার ডেকেছি তোকে? তুই কি উঠছিস? এখন খেয়ে আমাকে উদ্ধার কর। তোর আব্বু সকাল 8টায় বার হয়েছে, তোকে কতবার ডেকেছে আর তুই মরার মতো ঘুমিয়েছিলি। সরি আম্মু, আমি যাই, অনেক লেট করে ফেলেছি। টাটা আম্মু। খাবারটা তো খেয়ে যা। এই যা, চলে গেল না খেয়ে। অফিস ক্যান্টিনে খেয়ে নিব। বাড়ির গেটে আসতেই একটা রিক্সা পেয়ে গেলাম। কিছুক্ষণের ভিতর অফিসে পৌঁছে গেলাম, কিন্তু ভেতরে ঢুকে আমি অবাক। হেই ফারহা, কাল কখন পার্টি থেকে বের হয়ে গিয়েছিলে? তোমাকে না বললাম একসাথে যাবো? সরি প্রিয়া, আসলে আমার খুব খারাপ লাগছিল, আর তুমি তখন পার্টিটা বেশ এনজয় করছিলে, তাই তোমাকে কিছু বলিনি। ওয়াও, সো সুইট অফ ইউ ফারহা। হয়েছে, এখন বলো অফিসে এই সব কি হচ্ছে? এত সাজাচ্ছে কেন? ও মাই গুডনেস, তুমি জানো না স্যার তোমাকে কিচ্ছু জানায়নি? না, কেন? কি জানাবে? কি হয়েছে হেয়ালি না করে বলবে আমাকে। আরে আজ আমাদের কোম্পানিতে নিউ আর বলতে পারলাম না, তার আগে ঐশী এসে বলো। ফারা, তুমি এখানে? আর আমি খুঁজছি সব জায়গায়। একটু অপেক্ষা করো প্রিয়া, কি বলছিলে সেটা বলো। ওকে বলছিল, পরে শোনো। এখনই এমডি স্যারের রুমে যাও, স্যার তোমাকে অনেকক্ষণ আগে রেখেছে। প্রিয়ার বাকি কথা না শুনে স্যারের সাথে দেখা করতে আসলাম। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যারের কেবিনে ঢুকে, স্যার আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ ফারা, চৌধুরী কোম্পানির এমডি আজ থেকে তোমাদের আর এই কোম্পানির নিউ এমডি। হোয়াট? স্যার আপনি এসব কি বলছেন? উনি কেন আমাদের কোম্পানির, মানে আপনার জায়গায় এমডি, কিন্তু কেন? না ফারা, আমি এখন তোমাকে কিছু বলতে পারবো না, কিন্তু তুমি যেহেতু আমার পিএ, তাই এখন থেকে মিস্টার চৌধুরীর পিএ হয়ে থাকবে।
স্যার প্লিজ আমার একটা রিকোয়েস্ট রাখুন, আমাকে অন্য কোনো পোস্ট দিন। আপনার জায়গায় আমি অন্য কারো পিয়ে হতে চাই না। সরি ফারা, আমার হাতে আর কিছু নেই, তোমাকে মিস্টার চৌধুরীর পিএ হয়েই থাকতে হবে। ওকে স্যার, তবে ওনার সব ইনফরমেশন আমাকে দিন। সত্যি বলতে মিস্টার চৌধুরীর কোনো ইনফরমেশন আমার কাছে নেই, তবে যেটুকু জানি সেটুকু বলতে পারি। ওকে স্যার, তাহলে তাই বলুন। মিস্টার চৌধুরীর পুরো নেম ঘেম চৌধুরী। তারা দুই ভাই, ছোট্ট ভাইয়ের নাম ফারদিন চৌধুরী, বাবা আশরাফ চৌধুরী আর মা মোহনা চৌধুরী। অনেক বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে মেঘ চৌধুরী লন্ডনে চলে যায়, ওখানে স্টাডি শেষ করে অল বিজনেস কন্ট্রোল করে ওখানে। আর ছোট্ট ভাই ফারদিন চৌধুরী বিডিতেই স্টাডি শেষ করে, এখানকার বিজনেস সামলাচ্ছে। ব্যাস এটুকুই জানি। স্যার, তাহলে আমাদের নিউ এমডি কি হচ্ছে মেঘ চৌধুরী? হ্যাঁ, তবে ফারা তোমাকে বেশ সামলে থাকতে হবে, বিকজ এই মেঘ চৌধুরী খুব ডেঞ্জারাস লোক। নিজের দিকে খেয়াল রাখবে, ওকে? জি স্যার, খেয়াল রাখবো, কিন্তু আপনাকে খুব মিস করব। আরে আমার পাগলি মেয়ে, কাঁদছিস কেন? আর এখন তো আমি তোর আঙ্কেল, শুধু অফিসে বস না, ওকে? তার যখন মনে হবে আমার কথা, বাড়িতে চলে আসবে, একসাথে আড্ডা দেবা। ওকে আঙ্কেল। স্যার, নিউ বস এসে গিয়েছে, গাড়ি থেকে নামছে। ওকে, সবাই ফুল নিয়ে রেডি থাকো, আমরা আসছি। ওকে স্যার। চলুন স্যার, রাক্ষসটাকে ওয়েলকাম করে আসি। কি বলছো ফারা? রাক্ষস ওয়েলকাম? না কিছু না, চলুন নিউ এমডিকে ওয়েলকাম করে আসি। হ্যাঁ চলো। আঙ্কেল আর আমি কেবিন থেকে বার হয়ে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছি রাক্ষসটার অপেক্ষায়। হঠাৎ কিছু লোক হুট করে অফিসে ঢুকে গেল। কিছু বলার আগেই দেখলাম লোকগুলো দুভাগ হয়ে দুদিকে সরে গেল। আর তখনই মেঘ থুকু রাক্ষসটা ইন করলো। আহা, কি পার্টি নিয়ে ঢুকলো! অফিসের বাকি মেয়েগুলো কেমন হা করে তাকিয়ে আছে, মনে হয় জীবনে ছেলে দেখেনি। এই প্রিয়া, দেখ না আমাদের নিউ এমডি স্যার কি হ্যান্ডসাম! আমি তো ক্রাশ। ওই তুই না আকাশকে ভালোবাসিস, আর এখন অন্য কাউকে ক্রাশ বলছিস? দেখ প্রিয়া, স্যারকে কি লাগছে না, পুরো ব্ল্যাক স্যুট পরে। আমি তো ভাবছি আকাশের সাথে এবার ব্রেক করে ফেলবো। প্রিয়া, ঠিক হবে না। প্রিয়া আর ঐশী প্রায় 5 বছর এক অফিসে কর্মরত আছে, তার জন্যই দুজনে খুব ভালো বন্ধু। প্রিয়া ঐশী, স্যারের মাথায় ফুলগুলো ঢেলে দাও না, মানে ফুল ছিটিয়ে দিয়ে স্বাগতম জানাও। আমি একটু ওয়াশরুম থেকে আসছি বলে কেটে পড়লাম। নিজের কেবিনে এসে রিজাইন লেটারটা লিখে রাখলাম, কারণ এমন রাক্ষসের পেয়ে হতে আমি চাই না। আল্লাহ মালুম এই কোম্পানিতে এমডি হয়ে এসে আমার উপর অত্যাচার করবে না, এটা আমি কি করে বিশ্বাস করি। টেনশনে বেগে রাখা 5টা চকলেট খেয়ে ফেললাম। হে ফারা, তুমি কেবিনে কি করছো? স্যার তোমাকে খুঁজছে। ওকে, আমি আসছি, তুমি যাও। বাট তোমার কি কোনো কারণে টেনশন হচ্ছে? না কেন? কি করে বুঝতে পারলো আমার টেনশন হচ্ছে কিনা? না, তোমাকে দেখছি খুব রাগ বা টেনশন হলে তুমি চকলেট খাও। না তেমন কিছু না, আসলে সকালে কিছু খেয়ে আসিনি, তাই খিদে পেয়েছিল, এই জন্য চকলেটগুলো খাচ্ছিলাম। আচ্ছা চলো, স্যার নাকি আমাকে ডেকেছে? ও হ্যাঁ, তাই তো, দেখলে ভুলেই গেলাম। ঐশীকে নিয়ে স্যারের রুমের সামনে চলে এলাম, দরজায় নক করে। স্যার আমায় ডেকেছিলেন? হ্যাঁ ফারা, ভেতরে আসো। মিস্টার চৌধুরী, এই হচ্ছে ফারা রহমান, আমার পিএ। এই কিন্তু এখন থেকে আপনার পিএ। রাক্ষসটার সামনে দাঁড়িয়ে কেন যেন আমার হাঁটু কাঁপে, সাথে 100 স্পিডে হার্টবিট বেড়ে যায়। কেন যে এত ভয় পাই আমি নিজেও জানি না, কিন্তু রুমে আসা অবধি আমার দিকে হা করে তাকিয়ে আছে রাক্ষসটা। তো মিস ফারহা, আপনার কি টাইম সেন্স বলতে কিচ্ছু নেই? আপনি আমার পেয়ে নাকি আমি আপনার পেয়ে যে আপনাকে ওয়েলকাম করার জন্য আমাকে ওয়েট করতে হচ্ছে? আসতে না আসতেই আমাকে অপমান করা শুরু করলো, তাই মনে সাহস এনে বললাম, সরি স্যার, এই নিন রেজিগনেশন লেটারটা। এগিয়ে দিলাম। সরি বলার জন্য কি এখন লেটার লিখে নিয়ে এসেছেন? জি না স্যার, এটা আমার রেজিগনেশন লেটার। আমি আপনার অফিসে জব করব না, তাই একদমই বলে ফেললাম। তবে হঠাৎ করে পাশে তাকিয়ে দেখি আঙ্কেল নেই, রুমে শুধু রাক্ষসটা আর আমি, তাই ভয়ে মনে মনে দোয়া ইউনুস পড়তে লাগলাম। মিস ফারহা, আপনি এই কোম্পানিতে কত বছর যাবত আছেন? 2 বছর। কেন স্যার? তাহলে এটা আপনি নিশ্চয়ই জানেন
জব ছাড়ার 1 মাস আগে থেকে নোটিশ দিতে হয়। জানি, কিন্তু 1 মাস আগে তো আর জানতাম না আপনার সাথে দেখা হবে আর আপনি এই কোম্পানির একজন নিউ এমডি হবেন। বাহ, বেশ সাহস বেড়েছে তোমার। বলে আস্তে করে এগোতে থাকলাম ফারহার দিকে। দেখুন স্যার, আমি আপনার জব করব না, এভাবে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। রাক্ষসটা আমার দিকে এগোতে থাকে আর আমি পিছিয়ে যেতে যেতে দেওয়ালের সাথে আটকে গেলাম। তাই মনে সাহস নিয়ে কথাগুলো বলে চোখ বন্ধ করে ফেললাম। উফ, মেয়েটা কেন এত ভয় পায় আমায়? তবে এর ভয়টাই কাজে লাগাতে হবে। তো মিস ফারহা, এই অফিসে এখন আমার, সো আমার করা রুল চলবে। আর আমার রুলস অনুযায়ী আপনাকে 1 মাস আগে থেকে জব ছাড়ার নোটিশ দিতে হবে। বুঝতে পেরেছেন? দেখবো আপনি কি করে আমাকে দিয়ে জব করান। আমিও ফারহা, একবার যখন বলে দিয়েছি এই জব আমি করব না তো করবই না, জাস্ট মাইন্ড ইট। বলে কেবিন থেকে বার হতে যাব, ঠিক তখনই রাক্ষসটা আমার হাত টেনে দেওয়ালের সাথে চেপে ধরে। কি করছেন কি? ছাড়ুন বলছি, না হলে কিন্তু আমি চিৎকার করব। ও রিয়েলি? দেন কার জন্য ওয়েট করছো? করো চিৎকার। আমি চেঁচাতে লাগলাম, প্রিয়া, ঐশী, আকাশ। ফারহার বাচ্চা মেয়ে দেখে আমি মুখ টেপে টেপে হাসছি। উফ, ছাড়ুন না, লাগছে আমার হাতে। গলাটাও শুকিয়ে গেছে চিৎকার করতে করতে। বাট ওরা কেউ শুনতে পেল না কেন? স্যারের কেবিনটা তো সাউন্ড প্রুফ না তাহলে? দেখছি আর মনে কি যেন ভেবেই যাচ্ছে। ফারহা, এই যে মিস, ভাবনা শেষ হলে একটু মাথা খাটান। এত চিৎকার করেও যখন কেউ শুনতে পেল না, বুঝতে হবে যেটা সাউন্ড প্রুফ রুম। হোয়াট? বাট এটা তো আগে সাউন্ড প্রুফ ছিল না। হ্যাঁ, আগে ছিল না, কিন্তু এখন হয়েছে। আর কি বলছিলে জানো? জব তুমি করবে না? আমি কিন্তু থাপ্পড়ের কথা ভুলে যাইনি। চুপচাপ আমার কথা শোনো, নয়তো আমি কি করতে পারি বুঝতেই পারছো। রাক্ষসটার কথা শুনে ভয়ে কাচুমাচু করছি। থাপ্পড়টার কথা এখনো ভুলেনি। আজ সরি বলে দিই। স্যার, আমি সেই দিনের জন্য সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে আপনাকে থাপ্পড় মেরেছি। ভুল? এটা ভুল তোমার জন্য। আমি ফার্স্ট টাইম আমার ফ্রেন্ডের সামনে অপমানিত হয়েছি। এই মেঘ চৌধুরীকে কেউ ফার্স্ট টাইম গায়ে হাত তুললো আর তাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? তোমাকে তো শাস্তি পেতেই হবে, আর এমন শাস্তি দেব যে কখনো কাউকে মুখ দেখাতে পারবে না। রাক্ষসটার কথা শুনে আর কিছু বলতে পারলাম না। চোখ থেকে অনবরত পানি পড়ছে। এখনই চোখে পানি? যত্ন করে রাখো এই চোখের পানি, পরে কাজে দেবে। ইউ মেক গো নাও। চোখ মুছে দরজা খুলে আমার কেবিনে চলে আসলাম। বাট আমার কেবিনে শ্রাবণ। ও কি করছে? শ্রাবণ, তুমি আমার কেবিনে কি করছো? কেন, তুমি জানো না আমাকে এই কেবিনটা দিয়েছে স্যার? তাহলে আমার কেবিন? তোমার কেবিনটা স্যারের কেবিনের পাশেই। হোয়াট? আমার কেবিন ওখানে কে দিতে বললো? এটা মেঘ স্যারের অর্ডার ছিল ফারহা, আর আমি সেই অর্ডার ফলো করলাম মাত্র। এখন আমার সত্যিই খুব কান্না পাচ্ছে। কেন যে স্যারের কথায় রাজি হয়ে লন্ডনে গেলাম। যদি না যেতাম তাহলে এমন দিন আমাকে দেখতেও হতো না। রেগে বেরিয়ে গেল ফারহা মেঘের কেবিনের দিকে। হোয়াট? হ্যাঁ, তোমাকে যেতে হবে, এটাই তোমার ভাইয়ার আদেশ। কিন্তু ভাইয়া এমন হঠাৎ আদেশ বা করলো কেন? জানি না, বাট তোমাকে এই নাও তোমার পাসপোর্ট আর ভিসা। জয় ফারদিনকে পাসপোর্ট ভিসা দিয়ে রুম থেকে বের হয়ে যায়। আর ফারদিন ভাবছে কেন মেঘ ওকে পুরো 1 মাসের জন্য প্যারিসে পাঠাচ্ছে। অফিসের কোনো বিশেষ কারণ থাকলে মেঘ তা ভালো করে হ্যান্ডেল করতে পারতো, তাহলে আমাকে কেন যেতে বলছে? ওগো শুনছো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। শুনেছি। তার আগে আমার জন্য কড়া করে 1 কাপ চা নিয়ে আসো তো, নয়তো তোমার কথা আমার মাথায় ঢুকবে না। ও, এখন তো আমার কোনো কথাই তোমার মাথায় ঢুকবে না। ঠিক যেমন বাপ তেমনি বেটি, জীবনটা আমার তেনা তেনা করে দিল এই পাপ বেটি। রাজিয়া তার স্বামীর কথা শুনে রাগে নিজের মনে বকা দিতে দিতে কিচেনে চলে গেল চা বানাতে। জনি ব্রো যেহেতু টিকিট রেডি রেখেছে, তাহলে আমি প্যারিসে যাচ্ছি। কাল তুই আমার সবকিছু গুছিয়ে রাখিস, ওকে? বাট দোস, তুই একা যাবি? না, তুই ভাবলি কি করে তোকে ছাড়া আমি একা একাই চলে যাব? সন্ধ্যার ভিতর তোর প্যারিসে যাওয়ার জন্য যাবতীয় ডকুমেন্ট এসে যাবে, সো চিল। দোস্ত, তবে আমি এখনই তোর সাথে যেতে পারবো না, 2 সপ্তাহ পর যাব। তুই জানিস তো আমার ড্যাড কতটা অসুস্থ। ড্যাডকে সিডনিতে নিয়ে যেতে হবে চিকিৎসার জন্য, তাই বলেছিলাম 2 সপ্তাহ পর আমি প্যারিসে যাওয়ার কথা। ওকে আঙ্কেল, সুস্থ হলে চলে আসিস, প্রবলেম নাই। তবে এখন তুই আমার প্যাকিংগুলো করে ফেল, আমি আসছি। ফারদিন জনের সাথে কথা শেষ করে বাইরে যায় আর জনি অপ্রয়োজনীয় জিনিস গুছাতে থাকে।
বলা বাহুল্য যে ছোটবেলা থেকেই জয় আর মেঘ একসাথে আছে, ঠিক তেমনি জনি আর ফারদিন একসাথে আছে। ওরা একে অন্যের বেস্ট ফ্রেন্ড। ফারহা এতটাই রেগে রয়েছে যে মেঘের পারমিশন ছাড়াই মেঘের কেবিনে ঢুকে পড়ল। এক্সকিউজ মি স্যার। ইয়েস মিস ফারহা, আমি ঠিক বুঝতে পেরেছি তুমি কেন আমার কাছে এসেছো। মাত্রই তো তোমার শাস্তি শুরু হয়েছে, তার আগে এতটা হাইবার হচ্ছ মিস ফারহা রহমান। এখনও তো অনেক কিছু বাকি আছে তোমার লাইফটা হেল্প করার জন্য। স্যার, আমার কেবিন চেঞ্জ করা কেন হয়েছে, আর আমার পারমিশন ছাড়াই কেন বা চেঞ্জ করলেন? জাস্ট শাট আপ মিস ফারহা। আপনি ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন, আর আপনার সাহস হয় কী করে এভাবে আমার সাথে কথা বলার। আপনি ভুলে যাচ্ছেন আমি এই অফিসের এমডি, আর এই বিহেভিয়ারের জন্য আপনাকে শাস্তি পেতে হতে পারে। এটা কি আপনি জানেন? আমি কিছু ভুলছি না স্যার, তবে আপনি ভুলে যাচ্ছেন যে আমি এই কোম্পানির একজন এমপ্লয়। সো একটু ভেবেচিন্তে কথা বলবেন। আর কি বলছিলেন, শাস্তি পেতে হতে পারে? সো আপনি কার জন্য ওয়েট করছেন? দিন শাস্তি আমাকে। আর ইউ শিওর মিস ফারহা? দেখুন, এর জন্য যদি আমাকে জব থেকে বের করেন তো করতে পারেন, বাট যা সত্যি তা আমি বলবো। হুররে, এবার হয়তো আমার জবটা চলেই যাবে। ও মিস ফারহা মনে মনে খুব খুশি হচ্ছে এটা ভেবে যে এবার হয়তো এই মেঘ চৌধুরীর হাত থেকে মুক্তি পাবে। কিন্তু তুমি জানো না তোমার জন্য কি অপেক্ষা করছে। এগুলো ভাবতে ভাবতেই মেঘ অরচুয়াল থেকে উঠে এক পা করে ফারহার দিকে এগুচ্ছে আর ফারহা পিছুচ্ছে। হঠাৎ করে দেখি স্যার চেয়ার থেকে উঠে আমার দিকে এগোতে লাগলো। আমি ভয়ে পেছনে সরে যেতে থাকি, কিন্তু উনি ততই আমার দিকে এগোতে লাগলো। ভীষণ ভয় লাগছে, তারপরও সাহস করে স্যারকে বলতে লাগলাম, স্যার আপনি আমাকে শাস্তি দিবেন বলেছিলেন, কিন্তু এভাবে আমার দিকে এগোচ্ছেন কেন? দেখছি ফারহা খুব ভয় পেয়ে আছে, তাই আর একটু ভয় দেখানোর জন্য বললাম, আমি তো আপনাকে শাস্তি দেওয়ার জন্যই তো এগোচ্ছি, কিন্তু আপনি পিছিয়ে যাচ্ছেন কেন? দেখলাম ফারহা দেয়ালের সাথে আটকে গেল আর পিছোতে পারছে না। তখনই আমার হাত দুটো দিয়ে ফারহার দুদিকে হাত দিয়ে আটকে দিলাম, যাতে সে পালিয়ে যেতে না পারে। আল্লাহ নোস বেস্ট, এই রাক্ষসটা আমার কাছে আসলে কেন যে আমার হাঁটু কাঁপে, সাথে হার্টবিট 100 স্পিডে বেড়ে যায় জানি না। উনি এভাবে কেন আমাকে আটকালো? কি হলো মিস ফারহা, কি ভাবছেন? আমি আপনাকে কিভাবে আটকালাম তাই তো? হ্যাঁ হ্যাঁ, না মানে ভয়ে আমার গলা থেকে শব্দ বের হচ্ছে না, কারণ স্যার এভাবে আমার এতটা কাছে এসে দাঁড়িয়েছে যে ওনার নিঃশ্বাসের প্রত্যেকটা শব্দ আমি শুনতে পাচ্ছি, যার জন্য আমার হার্টবিট এত জোরে ধুকপুক করছে, মনে হচ্ছে এক্ষুনি আমি হার্ট ফেল করব। ভয় নেই, এখনই তুমি হার্ট ফেল করবে না। এমা, রাক্ষসটা আমার মনের কথা শুনতে পেল কি করে? এত জোরে জোরে ভাবলে তো আমি শুনতে পাবোই, তাই না মিস ফারহা? রাক্ষসটা আমার কানের কাছে এসে কথাটা বলল যে আমার সারা শরীর শিউরে উঠল। মনে হচ্ছে এবার সত্যি আমি অক্কা পাবো এই রাক্ষসটার জন্য। দেখছি আমার কথা শুনে ফারহা ভয় কাঁপছে, তাই ওর দিকে একটু ডিস্টেন্স রেখে দাঁড়ালাম। তারপরও ফারহা কেঁপে যাচ্ছে, ওর হুঁশ ফেরাতে মুখের সামনে চুটকি বাজালাম। তখনই আমার দিকে তাকিয়ে বলল, আসলে আমার সাথে কি হচ্ছে, আমি এমন বিহেভিয়ার করছি কেন, আর কেনই বা এই রাক্ষসটাকে ভয় পাচ্ছি? না ফারা, তুই স্ট্রং গার্ল, তুই এমন রাক্ষস খক্কসকে ভয় পেতে পারিস না। এইসব কিছু ভাবতে থাকে ফারহা। তখনই মেঘ আর টেবিলে রাখা গ্লাসের পানি ফারহার মুখে ছুঁড়ে মারে। হোয়াট দ্য হেল ইজ দিস? এটা আপনি কি করলেন স্যার? ফারহার ড্রেসটা প্রায় সবটাই ভিজে গেছে। ও ভাবছে এভাবে কি করে বার হবে বাইরে, আর ও অন্য কোনো ড্রেস নিয়ে আসেনি। সাথে এখন কি হবে আর এতটা অপমানিত করবে ফারহা তা বুঝতে পারেনি। ওর চোখ থেকে অনবরত পানি পড়ে যাচ্ছে। ডোন্ট শাউট মিস ফারহা, এটাই শাস্তি ছিল, নাও লিভ। ওনার ধমকে কেঁপে উঠলাম। দেরি না করে ওনাটা ভালো করে সারা গায়ে জড়িয়ে নিয়ে কেবিন থেকে বের হয়ে গেলাম। নতুন কেবিনে, যেটা স্যারের কেবিনের ঠিক পাশে। এত কানা পাচ্ছে এমন অপমান আজ পর্যন্ত কেউ করেনি। ব্যাগ থেকে বাকি চকলেটগুলো বার করে খেতে শুরু করলাম। কেবল তো তোমাকে কষ্ট দেওয়া শুরু করলাম, তাতেই এত? কিন্তু এই ভেজা কাপড় পরে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে। মেঘ ঐশীকে কল করে কেবিনে আসতে বলে। আরে ফারহা, তোমার কি অবস্থা হয়েছে? এবার ভিজে গেছে কি করে? কি বলি এখন? না মানে বাথরুমের ট্যাপটার মুখ খুলে গিয়েছিল, তাই তো ভিজে গেছি। মিথ্যেটা বলতে বাধ্য হলাম, সত্যিটা জানাতে পারবো না। কিন্তু এইভাবে থাকলে তো তোমার ঠান্ডা লেগে যাবে। না, আমার তেমন কিছু হবে না, ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে জামা। একদম না, এনো একটা প্যাকেট দিয়ে।
এটার মধ্যে কি? খুলে দেখো। ফারহা প্যাকেটটা খুলে দেখে একটা নীল রঙের জামদানি শাড়ি। ওয়াও ঐশী, শাড়িটা দারুণ, কিন্তু এটা আমাকে কেন দিচ্ছ? বিকজ এখন আমার ছোট্ট বোনটার এটার প্রয়োজন, তাই দিচ্ছি। না ঐশী, এটা আমি ঠিক করিনি। না, একদমই দামি শাড়ি, এটা নিতে পারবো না। তুমি প্লিজ কিছু মনে করো না। একটা মার দিব ফাজিল মেয়ে। শোন, তোকে আমি নাম ধরে ডাকতে বলেছি, তো এটা তুই ভুলে যাস না। আমি তোর থেকে বয়সে বড়, সো আমার কথা তোকে শুনতে হবে। আমি কিছু শুনতে চাই না। যা জলদি শাড়িটা পরে আয়, আমি ওয়েট করছি। আর শোন, এটার ভিতর পেটিকোট ব্লাউজ যা আছে পরে আয়। ঐশীকে আর বারণ করতে পারলাম না, আর আমারও বেশ ঠান্ডা লাগছে, তাই আর বেশি কিছু না বলে বাথরুমে চলে গেলাম শাড়িটা পরতে। মেয়েটা বাকি সব ইনফরমেশন আমার কালেক্ট করা হয়ে গেছে, এখন শুধু ফারদিনের প্যারিসে যাওয়ার অপেক্ষা। তারপর আমি আমার কাজ শুরু করব। আমি আর কিছুতেই ফারদিনকে সাইকো হতে দিতে পারি না, তার জন্য আমাকে দিয়ে যা যা করা প্রয়োজন আমি তাই করব। ভীষণ জোরে শব্দ করে চায়ের কাপটা টেবিলে রাখলো রাজিয়া বেগম। এই নাও তোমার চা। এখন কি আমার কথা শোনার সময় হবে তো আপনার? ইস, আজ মনে হয় একটু বেশি করে ফেলেছি। যে করে হোক বিষয়টা ম্যানেজ করতে হবে, নয়তো এটার প্রতিশোধ অন্যভাবে তুলবে। কি হলো, এখন কি চাটা ঠান্ডা বানিয়ে খাবে? না মানে খাচ্ছি তো, এতটা রেগে যাচ্ছ কেন? তুমি কিন্তু একটা কথা মানতেই হবে, চায়ের চুমুক দিয়ে তোমার হাতের চাটা অসাধারণ, যার জন্য আমি বারবার তোমার প্রেমে পড়ি। তোমার রাগ, মাথা, মুখখানা দেখে যেন চাঁদকেও হার মানাবে। আর এই থামো থামো, এখানে ব্রেক লাগাও। কেন গো, যা সত্যিটা তাই তো বলছি। বলো, তোমার ওই গুলুগুলু গাল দুটো। এই চুপ, একদম চুপ। বুড়ো বয়সে ভীমরতি, দিনে দুপুরে আকাশে চাঁদ খুঁজছে, আবার তার সাথে আমার তুলনা। এত তৈল দিতে তুমি কি করে পারো? বুড়ো কোথাকার। আজ বাদে কার মেয়েদের বিয়ে দিয়ে নাতি নাতনি নিয়ে খেলা করবে, তা না, উনি আছে ওনার রসের কথা নিয়ে। রাজিয়া বেগম রেগে কথাগুলো বলে ফেলল, কিন্তু রিয়াজুল কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ কথাগুলো শুনে গেল। শোনো ফারহার আব্বু, আমি তোমাকে আমার মেয়ের বিয়ের কথা বলতে এসেছি। কি বিয়ে? সবে তো 2 বছর হলো ফারহা পড়াশোনা শেষ করেছে, আরো কিছুদিন যেতে দাও, তারপর না হয় ওর বিয়ে নিয়ে ভাববো। না, তোমার কথায় সায় দিলে হয়তো তোমার বড় মেয়ে আর বিয়েই হবে না। তোমার সময় অনুযায়ী ফারহার বয়স তো আর থেমে থাকবে না, তাই না? এটাই পারফেক্ট বিয়ের বয়স। কি বলেছি বুঝতে পেরেছো? না, বুঝতে পেরেছি। তোমার মাথায় যেহেতু ফারহার বিয়ের বিষয়টা একবারে ঢুকে গেছে, তাহলে এবার তুমি ওর বিয়ে দিয়েই ছাড়বে। তাহলে দেরি কেন, পাত্র দেখা শুরু করো। ও শোনো, তার আগে ফারহার কাছে এই বিষয়টা জানিয়ে অনুমতি নিয়ে আফটার লাইফটা ওর, সো ওর পারমিশনের একটা বিষয় আছে। চা খেতে খেতে বলল রিয়াজুল রহমান। দেখো ফারহান হাবু, আমি এত ঢাক ঢোল পিটিয়ে জানাতে পারবো না, সময় হলেই তোমার মেয়ে জানতে পারবে। ও ফারহা, জাস্ট ফাটাফাটি লাগছে তোমাকে। এখন ফার্স্ট জাস্ট চুলগুলো ছেড়ে দাও, ওভাবে বেঁধে রেখো না। উফ, এখন আবার শুরু হয়ে যেও না, আমি চুল খুলে রাখতে পারবো না। চলো ক্যান্টিনে, আমার খুব খিদে পেয়েছে। ওকে চলো, বাট আমি তোমার চুলটাকে খুলে ছাড়বো। ফারহা, পিছন থেকে চুলের ক্লিপটা খুলে দিলাম একদম। এমা, এটা কি হলো? ঐশীকে বললাম চুলটা খুলবো না, তারপরও চুলটা খুলে দিল। এত লম্বা চুল সামলানো কি চারটিখানি কথা? নিজের মনে বকবক করতে করতে ক্যান্টিনে চলে গেলাম। এখানে এসে দেখি সব ইবলিশগুলো বসে আছে খাবার সামনে নিয়ে। ওয়াও ফারহা, আম জাস্ট ক্রাশ। তোমাকে যা লাগছে না এই নিউ শাড়িতে, যে কেউ তোমার প্রেমে পড়বে। আরে আকাশ, প্রশংসা করবে ঠিক আছে, বাট তোমার পাশে কে আছে একবার দেখে নেবে তো। আকাশ ঐশীর দিকে তাকিয়ে এক ঢোক গিলল, কারণ ঐশী বড় বড় চোখ করে এমনভাবে তাকিয়ে আছে যেন এক্ষুনি গিলে খাবে আকাশকে। আকাশের অবস্থা বুঝে এক দৌড় দিয়ে আশ্রমের দিকে চলে গেল, আর এদিকে সবাই আকাশের কাণ্ড দেখে একসাথে হেসে উঠল। ঐশী বেচারা আকাশকে প্লিজ কিছু আর বলিস না, বেচারা এমনিতেই ভয় পেয়ে আছে। হ্যাঁ ঐশী, প্লিজ কিছু বলো না। আকাশ তো ভয়ে ওয়াশরুমে ঢুকে বসে আছে, ওকে আর আমি কি বলবো বল? তবে সিরিয়াসলি বলছি ফারহা,
আমি যদি ছেলে হতাম না, তোকে নিয়ে পালিয়ে যেতাম। ফারহা ঐশী প্রিয়া একসাথে বসে আড্ডা দিচ্ছিল। তখনই শ্রাবণ আসে। ক্যান্টিনে ফারহাকে দেখে, ও আপনাদের তো বলাই হয়নি এই শ্রাবণ ফারহার পিছনে পড়ে আছে। ফারহা যখনই এই কোম্পানিতে জয়েন করে তবে থেকে আর ফারহার ফ্রেন্ড প্রিয়া ভালোবাসে এই শ্রাবণকে, যা শুধুমাত্র ঐশী আর আকাশ জানে। হে গাইস, কি করছো তোমরা? ওহ মিস্টার শ্রাবণ সাহেব, দেখতে পাচ্ছেন না এখানে আমরা লুডো খেলছি? আপনি কি আমাদের সাথে খেলবেন নাকি? না মানে না মানে শ্রাবণ সাহেব বলুন, আমি শুনছি। ক্যান্টিনে লুডো? না মানে ফারা, তোমাকে কিছু বলার ছিল আমার। আর তোমাকে না খুব সুন্দর লাগছে এই নীল শাড়িতে। শ্রাবণের কথা শুনে প্রিয়ার মুখ অন্ধকার হয়ে গেল, যেটা একমাত্র ঐশীর চোখে ধরা পড়ল। ঐশী টেবিলের নিচ থেকে হাত দিয়ে প্রিয়ার হাতে হাত রেখে চোখে চোখ ইশারা করলো। সব কিছু ঠিক আছে, তুই চিন্তা করিস না। হে মিস্টার শ্রাবণ, কি বলছিলেন যেন বলুন। যখনই শ্রাবণের কথা ঠিক তখনই ফারহার ফোনটা বেজে উঠল। ফারহা তাকিয়ে দেখে আননোন নাম্বার, তাই না ধরে রেখে দিল। কিন্তু কলটা কেটে যেতেই আবারও একই নাম্বার থেকে কল আসতে লাগলো। ফারহা বিরক্ত হয়ে কলটা রিসিভ করলো। হ্যালো, হুজ দ্যাট? 2 মিনিটের ভেতর আপনাকে আমার কেবিনে দেখতে চাই। বলেই ফোনটা কেটে দিল। আর ফারহা ফোনটা হাতে নিয়ে স্ট্যাচু হয়ে বসে রইল। তা দেখে প্রিয়া ফারহাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে আর কে ফোন দিল। ফারহা সেসব কথার উত্তর না দিয়ে উল্টো জিজ্ঞাসা করলো, স্যারকে আমার নাম্বার কে দিয়েছে? কেন রে ফারহা? আমি দিয়েছি। স্যার আমাকে ডেকেছিল। ক্যান্টিনে আসার আগে ডেকে বলে তোর ফোন নাম্বার, এফবি আইডি আর ইমেল আইডি সব কিছু নিয়ে নিয়েছে। কেন তুই আমার এত বড় ক্ষতিটা করলি প্রিয়া? মানে? মানেটানি কিচ্ছু না, রাক্ষসটা আমাকে ফোন করেছিল, এই মাত্র বললো 2 মিনিটের ভেতরে স্যারের কেবিনে যেতে। অলরেডি 5 মিনিট হয়ে গেছে। রাক্ষসটা আমার কি অবস্থা করবে একমাত্র আমার আল্লাহই জানে। আর 1 মিনিটও অপেক্ষা না করে দৌড়ে অফিসে স্যারের ক্যাবিনের সামনে চলে এলাম। চোখ বন্ধ করে দ্য ইউনুস পরে দরজায় নক করলাম। কামিং বুঝতে বাকি রইল না কে নক করলো, বিকজ সারা অফিসে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আর ফারহা দরজার সামনে দাঁড়িয়ে কি বিড়বিড় করছে তাও আমি দেখতে পাচ্ছি ল্যাপটপে। কিন্তু নীল শাড়িটা একদম আপ্রসের মতো লাগছে, বিশেষ করে ফারহার খোলা চুলের জন্য অসাধারণ লাগছে। স্যার আপনি ডেকেছিলেন? ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। এটা ভেবে স্যার যেন আগের মতো ব্যবহার না করে। আপনি পুরো 5 মিনিট লেট করেছেন, এটার জন্য আপনাকে শাস্তি পেতে হতে পারে, এটা নিশ্চয়ই আপনি জানেন। ইয়েস স্যার, বাট স্যার ক্যান্টিন থেকে আসতে একটু সময় লেগেছে। দ্যাটস নট মাই লুক আউট। আপনি কার পিএ মিস ফারহা? আপনার স্যার। কেন? তাহলে আপনি অফিসের কাজকর্ম ফেলে, বিশেষ করে আমার অনুমতি ছাড়া আপনি অফিসের বাইরে যান কি করে? আবার অফিস কলিগদের সাথে বসে আড্ডা দেন। হাউ ডেয়ার ইউ! আপনার সাহস হয় কী করে অফিসের নিয়ম ব্রেক করার? শালা খরুস, পদ রাক্ষস, চামচিকা হনুমান, লেজ কাটা শিয়াল, অ্যানাকোন্ডা, কাঞ্ছাড়া হাতি, সাদা ইঁদুর, বদমাইশ, কিভাবে আমার মতো বাচ্চা মেয়েটাকে একা পেয়ে বকছে। তোর জীবনও বিয়ে হবে না, হলেও এমন একটা মেয়ের সাথে হবে যে তোর জীবনটা চুনা মাছ ভাজার মতো করে দিবে। ফারহা মনে মনে মেঘকে বকা দিয়ে দিয়ে মেরে ফেলছে, কিন্তু তা ওর ফেস দেখেই বোঝা যাচ্ছে না। মিস ফারহা! ফারহা ওর নিজের জগৎ থেকে বের হয়ে যায় মেঘের চিৎকার শুনে। কি হয়েছে স্যার? মেঘ এটা দেখে অবাক হয়ে যায় যে এতক্ষণ ধরে মেঘ ফারহাকে বকেই চলেছে, কিন্তু ফারহা সেদিকে কান নেই, সে আছে তার নিজের জগতে। এটা দেখে মেঘ রাগে সপ্তম উঠে যায়। মেঘ 2018 সালের পুরনো এক গাদা ফাইল টেবিলের উপরে রাখে। মিস ফারহা, বিকেল 5টার ভিতরে সবগুলো ফাইলের ডিটেলস চাই আমার। হোয়াট স্যার, এতগুলো ফাইল 5 ঘন্টার ভেতর দেখতে হবে? এটা তো অসম্ভব। মিস ফারহা, এই কাজ যদি বিকেল 5টার ভিতরে না শেষ করতে পারেন তো আপনাকে শোকজ করা হবে, আর এই মাসের স্যালারি আপনি আর পাবেন না। গট ইট? স্যালারি দিবে না কথাটা শুনে ফারহা আর কিছু বলে না, কারণ ফারিহা আবদার করেছিল নেক্সট বার্থডেতে ওকে একটা ল্যাপটপ গিফট দিতে হবে। বিকজ আব্বু এখন ফারিয়াকে ল্যাপটপ কিনে দিতে রাজি নয়, তাই আমার কাছে আবদার করেছিল। ফারহা মেঘ আর কিছু না বলে ফাইলগুলো নিয়ে নিজের কেবিনে চলে আসে। আর এদিকে মেঘ ফারহার অবস্থা দেখে হাসতে থাকে। ফারহা নিজের মনে বকবক করতে থাকে আর চকলেট খেতে থাকে। এটা মেঘ ল্যাপটপে দেখছে আর মিটিমিটি হাসছে। মেঘ ফারহাকে আর একটু কষ্ট দেওয়ার জন্য ল্যান্ডলাইনে কল করে ফারহাকে। উফ, বিরক্তিকর।
আবার কে কাজের সময় কল করলো? ফোনটা কানে তুলতেই রাক্ষসটা মেঘের গলা শুনতে পাই। মিস ফারহা, এক্ষুনি আমার জন্য ব্ল্যাক কফি নিয়ে আসুন। আর শুনুন, নিজের হাতে বানিয়ে নিয়ে আসবেন, নয়তো। বলে ফোনটা কেটে দিল মেঘ। শালা রাক্ষসটা আমার জীবনটা তেনা তেনা বানিয়ে দিল রে। দাঁড়া, তোকে খাওয়াচ্ছি কফি, তাও আমার হাতের স্পেশাল কফি। দেরি না করে ক্যান্টিনে যেয়ে ব্ল্যাক কফি বানালাম, তার ভেতরে কচু পাতার রস আর মরিচের গুঁড়া মিশিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার হাতের ঝটপট স্পেশাল ব্ল্যাক কফি। স্যারের কেবিনের সামনে এসে নক করলাম। মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। দেখলাম ফারহা কফি নিয়ে এসেছে, ভালোই হলো। মাথাটা অনেকক্ষণ হলো খুব ধরেছে, তাই ফারহার টেবিলের উপর কফিটা রাখতেই কফিটা হাতে নিলাম। নে শালা বজ্জাত রাক্ষস স্যার, খা তোর কফি আর আমি মজা নেই। কি ব্যাপার, মিস ফারহা এভাবে হাসছে কেন? কফিতে কিছু মেশানো নেই তো আবার? শিওর হয়ে নিতে হবে। সো মিস ফারহা, কফিটা আপনি বানিয়েছেন? জি স্যার। কেন, খেতে খুব বাজে হয়েছে কি? কিন্তু সবাই তো বলে আমার হাতের স্পেশাল কফি খেলে জীবনে আর ভুলতে পারবে না। তাহলে তারা কি মিথ্যে বলেছে? এটা তো বোঝাই যাবে আপনার হাতের বানানো কফি খাওয়ার পর। স্যার আপনি খান, আমি আমার কাজগুলো সেরে নেই। ইয়া শিওর, ইউ মে গো নাও, বাট রিমেম্বার মিস ফারহা, বিকেল 5টার ভিতর সব ফাইল কমপ্লিট চাই। ওকে স্যার, মানে এখন কেটে পড়ি, নয়তো আবারও বিপদে পড়তে হবে আমাকে। কি ব্যাপার ফারহা, তুমি কফি নিয়ে কাকে দিলে? কাকে আর দিলাম, ওই রাক্ষস স্যারকে আমার হাতের স্পেশাল কফি। হোয়াট ফারহা, তুমি পাগল? কিছুদিন আগে শ্রাবণ তোমার হাতের কফি খেতে চেয়েছিল, তাই তুমি তোমার এই স্পেশাল কফি খাইয়েছিলে। তারপর পুরো 1 সপ্তাহ বেড থেকে উঠতেই পারিনি। তা কি তোমার মনে নেই? সবই মনে আছে, বুঝছো শোনা। যাই, আমার কাজ আছে। শালা রাক্ষসটা অনেকগুলো ফাইল দিছে দেখতে। তুমি ডক্টরকে আসতে বলো, কিছুক্ষণ পর ডক্টরের প্রয়োজন হবে। এটা বলে আমি কেবিনে চলে এলাম। আর প্রিয়া আমার কথা শুনে ওখানেই হা হয়ে দাঁড়িয়ে রইল। ও গড, অলরেডি 4টা বেজে গেছে, আর আমার এখনো অনেকগুলো ফাইল দেখা বাকি আছে। কি করে এখন এগুলো শেষ করব? এইসব কথা ফারহা মনে মনে ভাবতে থাকে। এগুলো ভাবতে থাকে আর চকলেট খেতে থাকে। তখনই প্রিয়ার আগমন ঘটে কেবিনে। ফারহা, তুমি এখানে কি করছো? কি আর করব বলো, রাক্ষসটা এক গাদা ফাইল দিয়ে বসিয়ে দিয়েছে, আবার হুকুম দিয়েছে বিকেল 5টার ভেতরে তার সব ফাইল কমপ্লিট চাই। ও এই ব্যাপার? এই কি বলছো? এই ব্যাপার মানে? আমার মতো ছোট্ট নিষ্পাপ মেয়ের ওপর এরকম টর্চার করাটা কি ঠিক? হ্যাঁ, কি তুমি ছোট্ট নিষ্পাপ? এই থামো থামো, তুমি আমার সময় নষ্ট না করে বিদায় হও। 5টার ভেতরে ফাইলগুলো রাক্ষসটার টেবিলে না রাখতে পারলে আমাকে যে কি করবে একমাত্র আল্লাহই জানে। ও কামান ফারহা, তুমি কি তোমার নিজের উপর আস্থা নেই? থাকবে না কেন? এই তুমি ছেড়ে কাশো তো, কি বলতে চাও? বলেই প্রিয়া হাসতে থাকলো। চুলগুলো বাঁধতে বাঁধতে বলল ফারহা, এই জন্য তো তোমাকে এত ভালোবাসি। কিছু যে বলতে চাই তা তুমি ধরে ফেলো। আচ্ছা শোনো, তুমি যে স্যারকে তোমার স্পেশাল কফি বানিয়ে খেতে দিয়েছিলে না, এটা তো তোমার মনে আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে তাড়াতাড়ি বলো। ওই বদ রাক্ষসটা কি অক্কা পেয়ে গেছে? হ্যাঁ মানে? ফারহা কথা শেষ করতে না দিয়ে টেবিলের উপর দিয়ে খুশিতে নাচতে থাকে। হুররে, বদ রাক্ষসটা অক্কা পেয়েছে, ইয়ে কি মজা, আজ আমি এত খুশি। প্রিয়া, ইউ ডোন্ট নো দ্যাট ফাইনালি আমি মুক্তি পেয়েছি। খুশিতে ঢিঙ্কা চিকা বলে টেবিলের উপরে দাঁড়িয়ে নাচতে থাকে ফারহা। কিছুক্ষণ লাফালাফি করার পরেও খেয়াল করলো পিছু থেকে প্রিয়ার কোনো সারা শব্দ পাচ্ছে না। তাই নাচ থামিয়ে পিছু ঘুরে তাকিয়ে দেখে প্রিয়া নেই, আর সেই জায়গায় মেঘ দাঁড়িয়ে আছে। তা দেখে ফারহা ভূত ভূত বলে জোরে চিৎকার করতে থাকে। জাস্ট শাট আপ ফারহা, চিৎকার করা বন্ধ করুন। ফারহা মেঘের ধমক শুনে স্ট্যাচু হয়ে যায়। এইটুকু বুঝতে পারে যে মেঘ অক্কা পায়নি। ফারহা ভয়ে পালিয়ে যাওয়ার জন্য টেবিল থেকে নামতে যেতে শাড়ির সাথে পা বেঁধে পড়ে যেতে থাকে। ঠিক তখনই মেঘ দৌড়ে এসে ফারহাকে ধরে ফেলে। ফারহা পড়ে যাওয়ার ভয়ে চোখ বন্ধ করে ফেলল। ই আল্লাহ, এইবারের মতো আমার কোমরটা ভাঙার হাত থেকে বাঁচাও, সাথে রাক্ষসটার হাত থেকেও বাঁচিয়ে নাও। কথা দিচ্ছি আর কখনো আমার হাতের স্পেশাল কফি রাক্ষসটাকে খাওয়াবো না। কি যে বলবে পাগলি মেয়েটাকে বুঝতেই পারছি না, কিন্তু ফারহার কথা শুনে বুঝতে পারছি ওর বানানো কফিটায় কিছু একটা মেশানো ছিল। কিন্তু কফিটা আমি লাস্ট মোমেন্টে কফি খাওয়ার সময় একটা জরুরি কল আসে,
আর সেটা অ্যাটেন্ড করার জন্য কফিটার খাওয়াই হয়নি। তো মিস ফারহা, আপনি আমার কফিতে কিছু মিশিয়েছিলেন তাই তো? হঠাৎ করে রাক্ষসটার গলা শুনে চোখ মেলে তাকিয়ে দেখি রাক্ষসটা আমাকে ধরে রেখেছে। ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করলো। দেখলাম আমাকে দেখে ভয়ে মুখটা ছোট হয়ে গেছে, তাই আর কিছু না বলে ছেড়ে দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেলাম। আউচ! আমার পা! এভাবে পড়ে যাওয়ায় ফারহার পাটা মুচকে যায়। তখনই প্রিয়া কেবিনে আসে। ফারহা, কি হয়েছে? তুমি নিচে কেন বসে আছো? আর স্যার তোমাকে কিছু কি বলেছে? ফারহাকে নিচ থেকে তুলতে তুলতে বলল। রাক্ষসটা কথা বাদ দিয়ে আমাকে চেয়ারে বসালো। মনে হয় আমার পাটা মুচকে গেছে। হ্যাঁ, তাই হবে হয়তো। হ্যালো ফারদিন, বল। ব্রো, আমার বিদেশে যাওয়াটা কিছুদিন পোস্টপোন করা যায় না? কেন, যেতে প্রবলেম কি? ব্রো, আমার কিছু পার্সোনাল কাজ আছে, তাই বলছি কিছুদিন পর যাই। ওকে। বলে কলটা কেটে দিল মেঘ। আমি জানি ফারদিন তোর মাথায় কি চলছে, কিন্তু এইবার আমি তোকে এমনটা করতে দিব, আর ফারহা ও যা করেছে তার শাস্তি তো আমি ওকে দিব। কিন্তু তারপর এগুলো বলতে বলতে মেঘ এক রহস্যজনক হাসি দিল, যা একমাত্র ঐশীর চোখে ধরা পড়ল। মে কাম ইন স্যার? ইয়েস। স্যার, ফারার ভাই খুব খারাপভাবে মচকে গেছে, তাই ও বাড়ি চলে গেছে। হোয়াট? কার পারমিশন নিয়েছে মিস ফারহা? সরি স্যার, আসলে ওর পায়ে খুব ব্যথা করছিল। শ্রাবণ আর আকাশ দুজন মিলে ওকে হসপিটাল ডক্টর দেখিয়ে বাসে নিয়ে গেছে। আপনি এখন আসতে পারেন। বাট স্যার, আই সেড লিভ নাও। মেঘের ধমক শুনে ঐশী আর এক মুহূর্ত না দাঁড়িয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। আর এদিকে মেঘ ফারহার কেবিনে সিসিটিভি ফুটেজ দেখল। শ্রাবণ ফারহাকে কোলে তুলে নিয়ে অফিস থেকে বের হয়ে যাচ্ছে। আর এটা দেখে মেঘের রাগে কপালের রগ ফুলে উঠল, চোখ থেকে মনে হচ্ছে আগুন বের হচ্ছে। হ্যালো দোস্ত, একটা মাইন্ড ব্লোয়িং খবর আছে। এত এক্সাইটিং না হয়ে বলবি কি খবর? ব্রোর সাথে কথা বলে প্যারিসে যাওয়াটা কিছুদিনের জন্য পোস্টপোন করেছি। এখন আমি আমার মনের কথা ওকে জানাবো। আমার সবটুকু ভালোবাসা দিয়ে জড়িয়ে রাখবো ওকে। থাম, আমি রাতে আসছি, তখন সবটা শুনবো। এখন রাখছি, বাবাকে হসপিটালে ডক্টর দেখাতে নিয়ে এসেছি। ওকে ওকে ফাইন, বাট আর্লি আসবি, নয়তো তোর নাক ফাটিয়ে ঢোল বানিয়ে দিব। রাখছি। ফারদিনের ফোনটা কেটে স্বস্তির নিঃশ্বাস ফেলল জনি। আপনি এতদিন পর কি মনে করে? পেশেন্ট তো সুস্থ হয়ে গেছিল, তাহলে আপনি এখন এখানে মিস্টার জনি? ডক্টর, পেশেন্ট আস্তে আস্তে আবার ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। দেখুন, এ ধরনের পেশেন্টরা যেটা চায় সেটা দিতে হবে, তাহলে আর ভায়োলেন্ট হবে না। আর তার সাথে সাথে মেডিসিন রেগুলার কন্টিনিউ করতে হবে। ডক্টর, এই ধরনের পেশেন্ট যদি আবার কাউকে ভালোবাসে বিয়ে করতে চায়, বিয়ের পর কি ওর এই সাইকোনেস্টটা কি কমে যাবে? দেখুন মিস্টার জনি, এই ধরনের পেশেন্ট যখন কাউকে ভালোবাসে তখন পাগলের মতো ভালোবাসে, আর সেটা এক মুহূর্তেও হতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। এইরকম পরিস্থিতিতে করেও নি কি? দেখুন, একটাই কথা সাজেস্ট করব, মেয়েটি যদি পেশেন্টের অবস্থা জেনে সাহায্য করে, তাহলে এই সমস্যা থেকে রিকভারি করা সম্ভব। আর যদি তা না হয়, তাহলে পেশেন্ট আগের মতো সাইকো হয়ে যেতে পারে। ওকে ডক্টর, থ্যাঙ্কস এতটা সময় দেওয়ার জন্য। সো ইট ইজ ওকে মিস্টার জনি, এটা আমার দায়িত্বের ভিতর পড়ে। আম্মু, ও আম্মু, শুনতেছো? উফ, মেজাজটা কি যে খারাপ হচ্ছে বলে বোঝাতে পারবো না। এই সব হয়েছে ওই বদ রাক্ষসটার জন্য। কি দরকার ছিল আমার কেবিনে আসার? আর এদিকে খিদেতে পেটের ভেতর ইঁদুর বিড়াল ছোটাছুটি করছে। আর বেশিক্ষণ এভাবে থাকলে শিওর আমি মরে যাব। ফারহা চমকে যাওয়ায় পা নিয়ে বিছানা থেকে নামতেই পড়ে যেতে নেই, ঠিক তখনই ফারিহা ধরে ফেলে। কিরে আপু, এই ভাঙা পা নিয়ে কোথায় যাচ্ছিস? দেখলি তো, আমি না থাকলে এতক্ষণে বাকি পাটাও ভেঙে ফেলতিস, তখন কি হতো? আই, তুই চুপ থাকবি? আমি বাসছি না আমার খিদের জ্বালায়, আর ইনি এসছে আমাকে জ্ঞান দিতে। দেখ আপু, আমাকে বকা দিবি না একদম। নিজে তো পা ভেঙে পড়ে আছিস, আর আমি কত কষ্ট করে তোর জন্য বিরিয়ানি রান্না করলাম, তার কিছু না? তুই দিনকে দিন খুব বোকা হয়ে যাচ্ছিস ফারিয়া। তুই রান্না করছিস তা আমাকে খেতে না দিয়ে এখানে বকবক করছিস। যা, বের হয়ে যা রুম থেকে।
জীবনটা আমার অতিষ্ঠ হয়ে গেল। অফিসে বদ রাক্ষস আর বাড়িতে তুই, যা বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। তোর খাবারটা তো খেয়ে নে। খাবো না, খিদে নেই আমার, যা এখান থেকে। ফারিহা অবাক হয়ে যায় ফারহার এমন ব্যবহারে। ফারহা এমন ব্যবহার কখনো করেনি ওর সাথে, তাই ছলছল চোখ নিয়ে রুম থেকে বের হয়। রাজিয়া বেগমের সামনে পড়ে যায় ফারিহা। কি হয়েছে ফারিয়া, তোর চোখে পানি কেন? কই আম্মু, চোখে কি যেন পড়েছে, বুঝতে পারছি না। তাই হয়তো কি? ফারা কিছু কি বলেছে তোকে? সত্যি করে বল। না, আমাকে কি বলবে, কিছু বলেনি তো। আমি গোসল করতেছিলাম, তাই ফারা কাছে আসতে পারিনি। তুই তো খাবার নিয়ে গিয়েছিলি, তা ফিরে আসলি কেন? আম্মু, ওর মাথা ব্যথা করছে, তাই বললো পরে খাবে। আচ্ছা, প্লেটটা আমাকে দিয়ে তুই তোর রুমে যেয়ে পড়তে বস। ফারিহা খাবারের প্লেটটা রাজিয়া বেগমকে দিয়ে রুমে চলে গেল, আর রাজিয়া বেগম খাবার নিয়ে ফারহার রুমের দিকে চলে গেল। জন, মেডিসিনগুলো নিয়ে এসেছিস? হ্যাঁ মেঘ, তবে তুই এত তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে এলি? জন, ফালতু কথা রেখে যে কাজগুলো দিয়েছি সেগুলো কর। কিন্তু মেঘ, এত তাড়াতাড়ি করাটা কি ঠিক হবে না? মানে ভাবি কি এটা অ্যাকসেপ্ট করতে পারবে? ইউ নো হোয়াট জন, এই মেঘ চৌধুরী কারো অ্যাকসেপ্ট করার আশায় বসে থাকে না। চাইলেও অ্যাকসেপ্ট করতে হবে, আর না চাইলেও অ্যাকসেপ্ট করতে হবে। মাইন্ড ইট। ওকে, তাহলে কবে কাজটা সেরে ফেলতে চাস? নেক্সট উইক। আই থিঙ্ক ততদিন ফারহা সুস্থ হয়ে যাবে। আর একটা কথা, ফারদিনের ওপর কড়া নজর রাখ। ওর প্রত্যেকটা পদক্ষেপ যেন আমার নখ দর্পণে করা থাকে। ফারা, তোর কি হয়েছে বলবি আমাকে? আমার কি হবে আম্মু, আমি একদম ঠিক আছি। জানালার দিকে তাকিয়ে বলল ফারহা। তাহলে এই কথাটা আমার চোখে চোখ রেখে বল। দেখ, আমি জানি তুই ঠিক নেই। এরকম অনেকবার তোর পা মুচকে গেছে, কেটে গেছে, কিন্তু এতটা রুড বিহেভ তুই ফারিয়ার সাথে করিসনি। তাহলে আজ কি হলো তোর? এটা ভাবিস না যে ফারিয়া নালিশ করেছে আমার কাছে, ওর কাছে জানতে চাইলে বলে চোখে কি যেন একটা পড়েছে, কিন্তু মায়ের চোখে কি কিছুই লুকানো যায় না। তোর ব্যবহারে ফারিয়া খুব কষ্ট পেয়েছে। এতক্ষণ আম্মুর কথা মনোযোগ দিয়ে শুনলাম, এখন সত্যি মনে হচ্ছে আমি ভুল করেছি। এমনটা আমার করা ঠিক হয়নি। রাক্ষসটার রাগ সবটা ওর ওপরে দেখিয়েছি। না, ওকে সরি বলতে হবে। আম্মু, ফারিয়াকে একটু রুমে ডেকে দিবে প্লিজ? তার আগে বল তোর কি হয়েছে। না, আজ আম্মুকে সবটা বলবো, আর জানতে চাইবো এতে আমার ভুল কোথায়। কি হলো বলবি নাকি আমি চলে যাব? ও, তার আগে তোকে একটা কথা বলতে ভুলে গেছি। তোর একটা বিয়ের সম্বন্ধ এসেছে। ছেলে নামকরা বিজনেসম্যান, মা বাবা নেই, শুধু 2 ভাই। কি বলছ আম্মু, এক্ষুনি বিয়ে? আর একটু সময় দিতা। দেখ ফারা, ছেলে ভালো আর ঝামেলাবিহীন পরিবার, এর থেকে বেশি আর কি চাস? তোমার কথা শুনে মনে হলো তারা খুব রিচ ফ্যামিলির, কিন্তু আম্মু, আমরা তো তাদের সাথে সমানে সমানে পেরে উঠবো না। তাদের তো অনেক চাহিদা থাকতে পারে। আমার সাথে ছেলের বন্ধুর কথা হয়েছে, তারা কিছুই চায় না। তোর বাবা ছেলে বিষয়ে খোঁজ খবর নিয়েছে। ছেলে একবারে মাশাআল্লাহ, খুব ভালো চরিত্রের দিক থেকেও ভালো, কোনো দোষ নেই। দেখো আম্মু, আমি কখনো তোমাদের মতের অমত করিনি, আর আজও করব না। তুমি তাদের হ্যাঁ বলে দাও। আলহামদুলিল্লাহ, আমার সোনা মেয়ে, যা কালই ছেলের সাথে দেখা করে আয়। আর এই নে ছেলের নাম্বার, আমি ফারিয়াকে পাঠিয়ে দিচ্ছি। রাজিয়া বেগম যেতে নিলেই ফারহা রাজিয়া বেগমকে দাঁড়াতে বলে। আবার কি হলো, কিছু কি বলবি? আম্মু, ছেলেকে বলে দাও একেবারে বিয়ের দিন দেখে নিব, তার আগে আমি ওনার সাথে দেখা করতে যাই না। ভেবে বলছিস তো? তুই যাতে এরপর আমাকে কোনো প্রকার দোষ দিবি না। তুমি ফারিয়াকে পাঠিয়ে দাও। যাক, একবার বিয়েটা হয়ে গেলে এই রাক্ষসটার হাত থেকে আমি বেঁচে যাই। ইস, এখনই আম্মুকে রাক্ষসটার কথা বলে দিতাম। ভাগ্যিস বিয়ের কথা ওঠায় আর বলা হয়ে ওঠেনি। এসব কথা বলতে বলতে ফারিহা রুমে নক করে। আপু আসবো? ড্রামা না করে রুমে আয়। এত শাড়ি কার জন্য ফারদিন? আবে সালা, তোর ভাবির জন্য শাড়িগুলো আর কার জন্য হবে? ফারদিন, এখন কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। এখন পর্যন্ত তুই ফারহাকে প্রপোজ করিসনি, আর প্রপোজ করার পরও অ্যাকসেপ্ট করবে কিনা তাও শিওর না। তাহলে জনির কথা শুনে ফারদিন চুপ হয়ে বেডে বসে পড়ে। এটা দেখে জনি ফারদিনের কাছে গিয়ে বসে। কাঁধে হাত রাখতেই ফারদিন হঠাৎ জনের গলা চেপে ধরে।
কি বললি তুই ফারহা? আমাকে একসেপ্ট করবে না এটা বলার সাহস তোর হলো কি করে? কি করছিস কি ফারদিন? স্যার আমাকে লাগছে আমার, পাগল হয়ে গেলি নাকি? স্যার লাগছে আমার। হঠাৎ করেই ফারদিন জনের গলা ছেড়ে দিয়ে অজ্ঞান হয়ে যায়। জনে ছাড়া পেতেই বেডের পাশে পানির বোতল নিয়ে পানি খেয়ে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আবারও আজ ফারদিন আগের মতো করলো, এটা ডক্টরকে জানাতে হবে। জনে ফারদিনের পায়ের শু খুলে দিয়ে বেডে ভালো করে শুয়ে দিয়ে তারপর ফোন নিয়ে ডক্টরকে, হ্যালো ডক্টর, আমি জনি বলছি, আপনার পেশেন্ট ফারদিন চৌধুরীর বন্ধু। ও ইয়াস ইয়াস, আজ এসেছিলেন আপনি? বলুন কি দরকারে কল করেছিলেন? ডক্টর, ফারদিন হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে। তার আগে কি কোনোভাবে হাইপার হয়েছিল কি? ইয়েস ডক্টর। একটা কাজ করুন, ওনার চোখে মুখে পানি ছিটে দিয়ে দেখুন জ্ঞান ফিরে আসবে, তারপর মেডিসিনগুলো খাইয়ে দিন। ও আর একটা কথা, দেখবেন এরকম যেন বারবার হাইপার না হয়, তাহলে কিন্তু পরে বিপদ হতে পারে। আমি বলতে চাইছি উনি সম্পূর্ণ পাগল হয়ে যেতে পারে, সবই কেয়ারফুল। ওকে ডক্টর, এরপর থেকে আরও ভালোভাবে খেয়াল রাখবো। জনি ডক্টরের সাথে কথা বলা শেষ করে ফারদিনের চোখে মুখে পানি ছিটে ফারদিনের জ্ঞান ফিরে আসে। জনি মেডিসিনগুলো নিয়ে ফারদিনকে খাইয়ে দেয়। দোস্ত, তুই এখন রেস্ট কর, আমি পাশে আছি। আজ রাতে আর বাড়ি ফিরবো না। সরি দোস্ত, আই এম রিয়েলি সরি, আমাকে ক্ষমা করে দিস। বলতে বলতে ফারদিন ঘুমিয়ে পড়ল। ফারদিনের মেডিসিনের ভেতর হাই পাওয়ারের ঘুমের মেডিসিন থাকায় অল্প সময়ের ভেতর ফারদিন ঘুমিয়ে পড়ে। আর জনি ফারদিনের পাশে বসে বসে ভাবতে থাকে ফারহাকে কি করে বিষয়টা জানিয়ে বিয়ের জন্য রাজি করবে। বিরিয়ানি খেতে খেতে বলল ফারহা, বাহ, আমার বোনটার হাতে তো জাদু আছে। হয়েছে, আর হাওয়া দিতে হবে না তোর, খেয়ে আমাকে উদ্ধার কর। সরি বনু। ফারহার কান ধরা দেখে ফারিহা ফিক করে হেসে দিল। ফারহার গলা জড়িয়ে আদুরে গলায় বলল, আপু, আমার ল্যাপটপটা কবে কিনে দিবি? ফারিহার কথা শুনে ফারহার মুখের হাসি উধাও হয়ে গেল। ফারহা ভাবতে লাগলো মেঘের কথা, কাল অফিসে গেলে কি যে অপেক্ষা করছে ওর জন্য। এটা ভেবেই ফারহার গলা শুকিয়ে যাচ্ছে। আপু, ও আপু, কি হলো? কি ভাবছিস তুই? ফারিহার কথা শুনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে ফারহা। না, কিছু ভাবছি না। আমি তো আগেই তোকে বললাম তোর বার্থডেতে তোর গিফট পেয়ে যাবি। দুবোন খেতে খেতে গল্প করতে থাকে। হঠাৎ করে কলিং বেলের শব্দ পেয়ে বাবা এসেছে ভেবে ফারিহা দৌড়ে যায় দরজা খুলতে, কিন্তু দরজা খুলে কাউকে দেখতে পায় না ফারিহা। কিন্তু দরজার সামনে একটা বক্স দেখতে পেয়ে ফারিহা বক্সটা ভেতরে ফারহার নিয়ে আসে। ফারহা বক্সটা দেখে খুব অবাক হয়, কারণ এমন কোনো ফ্রেন্ড নাই ফারহার যে এমন করে পার্সেল পাঠাবে। ফারিহা উত্তেজিত হয়ে বক্সটা খুলে হা হয়ে তাকিয়ে আছে। ফারহা ফারিহার কাণ্ড দেখে হেসে বিছানায় লুটুপুটি খাচ্ছে, আর ফারিহা কপাল কুঁচকিয়ে ফারহার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। আপু, এটা কোনো গিফট হলো? পুরো বক্সটাই মেডিসিনে ভরা, পেন কিলার, নাপা এক্সট্রা, আরও কত কি। গিফট তো বুঝলাম, বাট কে দিল? বক্সটা ভালো করে দেখে নিলাম, কোথাও কোনো নাম দেখতে পেলাম না। তবে বক্সটার ভিতরে একটা চিরকুট দেখতে পেলাম। আমি চিরকুটটা নিতে যাব, ঠিক তখনই ফারিয়া ছো মেরে চিরকুটটা নিয়ে নিল। ফারিয়া, কি করছিস কি? আমাকে দে। ওয়েট, আগে আমি দেখবো এত কেয়ারিং লোকটার নাম কি। ফারিহা চিরকুট খুলে দেখে বড় করে অ্যাম লেখা, আর কোনো ওয়ার্ড নেই। বিষয়টা ফারিহা না বুঝতে পেরে মাথা চুলকাতে থাকে। সেই সুযোগে ফারহা ফারিয়ার হাত থেকে কাগজটা নিয়ে নেয়। ফারহা নিজেও অবাক হয় অ্যাম লেখা দেখে, কিন্তু পুরো নাম না থাকায় ফারহা বুঝতে পারেনি এটা কার কাজ। ফারিয়া, অনেক হয়েছে, এখন তুই এইসব নিয়ে গুছিয়ে রেখে পড়তে বস। আমি এখন ঘুমোবো। আপু, তোর মাথা ঠিক আছে? তুই এখন ঘুমোবি মানে? এই না ঘুম থেকে উঠলি, এত ঘুমোতে কি করে পারিস তুই বলতো? প্যাচাল না করে লাইটটা অফ করে দিয়ে যা তো। দেখিস, তোর এই ঘুমের সব থেকে বড় শত্রু হবে তোর বর, দেখে নিস। কথাটা বলেই ফারিহা দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ফারহার রাগে টেডি বিয়ারটা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। মামনি ওঠো, তোমাকে তৈরি হতে হবে। রাজিয়া বেগমের কথা শুনে ফারহা উঠে বসে।
কিন্তু ফারহা বুঝে উঠতে পারছে না কেন তাকে রেডি হতে হবে। ফারহাকে ঠেলে তুলে রাজিয়া বেগম ওয়াশরুমে পাঠিয়ে দেয় ফ্রেশ হতে। ফারহা ঘুমের ঘুরে কোনো রকম মুখে পানি ঝাপটা দিয়ে বেরিয়ে আসে। তারপর শুরু হয় ফারিহার অত্যাচার, সাজানো। ফারহা ঘুম ঘুম চোখে ফারিয়াকে জিজ্ঞাসা করলো, ফারিয়া কয়টা বাজে রে এখন? বোন, তুই আর কথা কইস না, তুই ঘুমোচ্ছিস, ঘুমা, আমাকে সাজাতে দে। ফারহার কথা না বলে বেডের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। ফারিহা সেই সুযোগে ফারহাকে সুন্দর করে বইয়ের মতো সাজিয়ে ফেলল। রাত 11:50। আপু, এই আপু, ওঠ না আপু। উফ, কানের কাছে চিল্লানি না দিয়ে আমাকে ঘুমোতে দে। আচ্ছা, আমি যাচ্ছি, তার আগে এই কাগজটাই সই করে দে আপু। উফ, দে, কোথায় সাইন করতে হবে? ফারিহা কলমটা ফারহার হাতে দিয়ে পেপারসটা হাতে দিয়ে সাইন করতে বলে। ফারহা ঘুম ঘুম চোখে পেপারসটা না পড়েই সাইন করে আবার ঘুমিয়ে পড়ে। আম্মু, এই নাও। এত সহজে সাইন করে দিল? রাজিয়া বেগমের কথা শুনে ফারিহা হাসতে লাগলো। এত জোরে হাসছে যে পাশের রুম থেকে জন এসে জিজ্ঞাসা করলো, আন্টি, এনিথিং র? জনের কথা শুনে ফারিহা হাসি বন্ধ করে নিজের মুখ বন্ধ করে ফেলল। না না বাবা, কিছু না। এই নাও, ফারহা সাইন করে দিয়েছে, এখন জামাই বাবার সাইন করা বাকি আছে। হ্যাঁ আন্টি, কিন্তু একটা কথা, আমার ফ্রেন্ড আদি ভাবিকে আমাদের সাথে নিয়ে যেতে চাই। কিন্তু ভাইয়া, আপু তো এখন অসুস্থ, আর সব থেকে বড় কথা, আপু এখন বুঝতে পারেনি যে ওর বিয়ে হয়ে গেছে। ফারিয়ার কথা শুনে জন থতমত খেয়ে ফারিয়ার দিকে তাকিয়ে রইল। ফারিয়া এরকম তাকানো দেখে বুঝতে পারল ওর কথাগুলো জনের মাথার উপর দিয়ে গেল। তার ফারিয়া এবার একটু নড়ে চড়ে দাঁড়িয়ে বলল, ভাইয়া, আমার কথার মানে হয়তো আপনি বুঝতে পারেননি, তাই তো? হ্যাঁ মানে না। বুঝতে পেরেছি, তাহলে শুনুন, আমার আপু হচ্ছে ঘুমকুমারী, যখন তখন ঘুমিয়ে পড়তে পারে, আর একবার ঘুমিয়ে পড়লে দুনিয়া যদি উল্টেও যায় তাহলে উঠবে না। তাহলে সাইন বা করলো কি করে? আর আন্টি বলল ভাবি রেডি আছে। আসলে ভাইয়া, আপু তো বসে বসে ঘুমোচ্ছিল, তাই আমি আপুকে রেডি করে দিলাম। আর রইল সাইন, আপুর হাতে কলমটা দিলে সাইন করার জায়গায় কলম ধরিয়ে দিলে সাইন করতে বলাই না দেখেই সাইন করে দিয়েছে। ও মাই গড, ভাবি এতটাই ঘুম কাতারে যে তার বিয়ে হয়ে গেল আর সেই জানে না। জনের কথা শুনে রাজিয়া বেগম ফারিয়া হাসতে শুরু করলো। জন হেসে পেপারসটা নিয়ে মেঘের কাছে গিয়ে মেঘের সাইনটা নিয়ে নিল। দোস্ত, কাজটা কি ঠিক করলি? মেঘ জনের কথার কোনো উত্তর না দিয়ে যাওয়ার ব্যবস্থা করতে বলল, কিন্তু ফারহার বাবা আজ রাতে এখানে থেকে যাওয়ার অনুরোধ করায় জন মেঘ এখানে রাত থেকে গেল। জনকে গেস্ট রুম থাকতে দেওয়া হলো আর মেঘকে ফারহার রুমে। মেঘ রুমে ঢুকতেই দেখে ফারহা পেটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। আর যেন মেঘের চোখ সরছে না ফারহার উপর থেকে। মেঘের দেওয়া লাল বেনারসিটাই যেন ফারহার রূপটা উপচে পড়ছে। মেঘ কখনো ভাবেনি ফারহাকে এত সহজে হাতের মুঠোয় এসে যাবে। মেঘ ফারহাকে বেডে ঠিক করে শুয়ে দিয়ে সরে যেতে নিলেই ফারহা ঘুমের ঘোরে মেঘের হাতটা চেপে ধরে। মেঘ হাত ছাড়ানোর চেষ্টা না করে ফারহাকে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। পুরো রাত মেঘ ফারহার দিকে তাকিয়ে কাটিয়ে দিয়ে ভোর রাতে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল ফারহার ঘুম ভেঙে যায়। ফারহা উঠতে গেলেই খেয়াল করে একটা ভারী হাত ওর কোমর জড়িয়ে আছে। ফারহা পাশ ফিরে তাকিয়ে দেখে মেঘকে দেখে ভয়ে ফারহা বিকট চিৎকার দিয়ে ওঠে। ফারহার চিৎকার শুনে মেঘ ধরপড়িয়ে ঘুম থেকে ওঠে। ফারহার মুখ চেপে ধরে, আর ইউ শাউটিং জান? এই ভোরবেলায় চিৎকার করে আমাকে ঘুম থেকে না তুললে হতো না শোনা? এই ছাগলের 3 নম্বর বাচ্চাটা আমার রুমে কি করছে আর আমার পাশে কেন ঘুমিয়ে আছে? ও মাই গড, এই খরচ বেটা আমাকে খুন করতে আসেনি তো? ফারহা মেঘের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য মোড়ামুড়ি করতে লাগলো। মেঘ ফারহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এলোমেলো চুলগুলো কপাল ছেয়ে আছে। মেঘ ফারহার চোখ দুটোর দিকে ঘোর নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। ফারহা কি করবে বুঝতে না পেরে মেঘের হাতে জোরে চিমটি কাটে। মেঘ ব্যথা পেয়ে হাত সরিয়ে নেয়। এক লাফে বিছানা থেকে নিচে নেমে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে থাকে, আপনার সাহস তো দেখছি খুব বেশি মিস্টার চৌধুরী। একজন কুমারী মেয়ের রুমে যে এভাবে আসতে নেই, এটা কি আপনি জানেন না? ও, জানবেন কি করে? আপনি সে শিক্ষা পাননি। ক্যারেক্টারলেস লোক, এক্ষুনি বেরিয়ে যান আমার রুম থেকে। আর একটা কথা, আমি আপনার অফিসে আর চাকরি করব না, এখন আপনি আসতে পারেন। ফারহা রাগের মাথায় কি কি বলেছে সেটা সে নিজেও জানে না। মুখে যা এসেছে তাই বলে দিয়েছে।
ফারহা এতক্ষণ মেঘের মুখের দিকে ভালো করে খেয়াল না করলেও মেঘের রক্তচক্ষু ফারহার চোখ এড়ায়নি। মেঘ ফারহার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে বিছানার উপরে ফেলে দিয়ে 2 হাত বিছানার সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, আমি ক্যারেক্টারলেস তাই না? এবার আমি তোমার সাথে ঠিক কী কী করি জাস্ট ওয়েট অ্যান্ড সি। ফারহা বুঝতে পারলো মেঘ প্রচণ্ড রেগে আছে। এক্ষুনি মেঘকে শান্ত করতে হবে, না হলে ওর সাথে বাজে কিছু করে দিতে পারে। ফারহা একটু দম নিয়ে মেঘকে বলতে লাগলো, তো সরি স্যার, মানে আপনি আমার রুমে কি করে এলেন স্যার? আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম। ফারহার এলোমেলো কথা শুনে মেঘের রাগ কিছুটা কমে আসে, কারণ ফারহা এখনও জানে না ওর সাথে গতকাল রাতে কি হয়েছে। মেঘ ফারহার গলায় মুখ গুজে দিয়ে ধীর গলায় বলে উঠল, বইরমে যে বর থাকবে এটাই স্বাভাবিক নয়? মেঘের মুখে বউ ডাক্তার শুনে ফারহার যেন সারা শরীর শিউরে উঠছে। ফারহা পুরো শরীর কাঁপছে মেঘের কথা শুনে। ফারহার যত দূর মনে পড়ছে গতকাল রাতে ঘুমানোর পর কিছুক্ষণ আগে ঘুম ভাঙলো, তাহলে ওর বিয়েটা কখন হলো? ফারহার ভাবনার ছেদ ঘটে মেঘের ঠোঁটের স্পর্শে। এটা আপনি কি করলেন? কি করেছি আমি? না জানার ভান করে বলল মেঘ। এই যে আপনি এইমাত্র আমাকে। বাকিটা বলতে গিয়ে থেমে যায় ফারহা। লজ্জায় মুখটা লাল নীল বর্ণ ধারণ করেছে। মেঘের বেশ ভালো লাগছে তার বইয়ের লজ্জা মাখা মুখটা দেখে। ফারহাকে আর একটু লজ্জা দেওয়ার জন্য মেঘ বলে উঠল, কি হলো বলো, কি করেছি আমি? ঠোঁটের কোণে দুষ্টুমি হাসি নিয়ে বলল, এই রে, আমি লজ্জা পাচ্ছি কেন? আমাকে জানতে হবে এই রাক্ষস এখানে কি করছে। স্যার, আপনি এখানে কেন? আর কে আপনার বউ? তুমি আমার বউ জান। কি? এই উঠুন আমার উপর থেকে আগে, তারপর বিদায় হন আমার রুম থেকে। আল্লাহ, সকাল সকাল আমাকে পাগল সাজাতে আসছে। বউ, একবার নিজেকে ভালো করে দেখো তো। মেঘ ফারহার উপর থেকে উঠে পড়ল। ফারহা উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে দেখে আঁতকে উঠল। আমি বউ সেজে কেন? কে সাজালো আমাকে? মেঘ ফারহাকে পিছু থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তোমার ছোট বোন তোমাকে সাজিয়েছে। যতদূর জন আমাকে বলেছে, ফারিয়া তোমাকে যখন সাজিয়েছে তখন তুমি ঘুমিয়েছিলে। আর বিয়েটা? আতঙ্কিত হয়ে জানতে চাইল ফারহা। মেঘ ফারহার আতঙ্ক মুখটা দেখে ধীর গলায় বলে উঠল, বিয়ের রেজিস্ট্রি পেপারে তুমি ঘুমের করে সাইন করে দিয়েছো। মেঘের কথা শুনে ফারহার রাগে পুরো শরীর জ্বলে উঠল। হঠাৎ মেঘকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে রাগী গলায় বলে উঠল, আমি এই বিয়ে মানি না, মানি না আপনাকে আমার স্বামী হিসেবে। আপনারা সবাই আমাকে ঠকিয়েছেন, আপনাকে আমি কখনোই আমার স্বামী হিসেবে মানব না আমি। মেঘের প্রচণ্ড রাগ লাগছে, তারপরেও ফারহার উপর রাগ দেখাবে না বিধায় ধূপ ধাপ হেঁটে ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে ফারহা প্রচণ্ড কান্না পাচ্ছে। এটা ভেবে নিজের বাবা মা বোন এভাবে ঠকাতে পারলো কে? ফারহার রাগে শরীর থেকে গয়না খুলে ছুঁড়ে ফেলে দিল। মেঘ ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে ফারহার কাণ্ড। ফারহার হাতের বালা খুলতে গেলেই মেঘ ফারহার হাতটা চেপে ধরে আগুন দৃষ্টিতে তাকিয়ে ফারহার দিকে তাকিয়ে বলতে লাগলো, হাউ ডিয়ার ইউ, তোমাকে কে সাহস দিয়েছে গয়নাগুলো খোলার? হ্যাঁ, এখন গয়নাগুলো খুলতেও কি আপনার পারমিশন লাগবে মিস্টার চৌধুরী? ইয়েস অফকোর্স, বিকজ ইউ আর মাই ওয়াইফ। তোমাকে প্রত্যেকটা কাজ আমার পারমিশন নিয়ে করতে হবে। গট ইট? ফারহা কিছুতেই রাগটা দমন করতে পারছে না। ইচ্ছে করছে এক্ষুনি এই মেঘ নামের রাক্ষসটাকে খুন করতে। মেঘ ফ্লোর থেকে গহনাগুলো তুলে এক এক করে ফারহার কানের গলায় হাতে পরিয়ে দিয়ে বলে উঠল, 5 মিনিটের ভেতর ফ্রেশ হয়ে আসবে, নাও গো। ফারহা কিছু না বলে দ্রুত ওয়াশরুমে ঢুকে দরজা শব্দ করে বন্ধ করে দিল। ভোরবেলায় ঘুম থেকে উঠে রাজিয়া বেগম মেয়ে জামাইয়ের জন্য নানা রকম খাবারের আয়োজন করছে। রিয়াজুল রহমান বসে বসে তার স্ত্রীর কাণ্ড দেখছে, কিন্তু মনে মনে ভীষণ ভয় লাগছে রিয়াজুল রহমানের। তিনি তার মেয়েকে খুব ভালো করেই চেনে। ফারহা যেমন ভালোর ভালো, ঠিক রেগে গেলে ভীষণ ভয়ঙ্কর হয়ে ওঠে। তার বিয়েটা পুরো ওর অজান্তে হয়েছে। মেঘ যেভাবে ওকে বিয়ের জন্য অনুরোধ করেছে, মেয়ের প্রতি মেঘের এমন ভালোবাসা দেখে না করতে পারল না রিয়াজুল রহমান। রাজি হয়ে গেল বিয়ের জন্য, কিন্তু ফারহা বিয়েটা কি মেনে নিবে নাকি নিবে না এই ভাবনায় ভেবে যাচ্ছে রিয়াজুল রহমান। হঠাৎ করে ফারহা হন্তদন্ত হয়ে রুম থেকে বের হয়ে রিয়াজুলের সামনে দাঁড়ায়। ফারহার পিছু পিছু মেঘও চলে আসে। ফারহা থমথমে মুখ নিয়ে রিয়াজুল রহমানকে প্রশ্ন করল, কেন করলে বাবা? ফারহার প্রশ্ন শুনে রাজিয়া বেগম আর রিয়াজুল রহমান দুজনে চুপ হয়ে যায়। তারা দুজনে বুঝতে পারছে তাদের মেয়ের মনের অবস্থা।
মারে, আমরা যা করেছি তোর ভালোর জন্যই করেছি, বিশ্বাস কর। ফারহা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, তাই আব্বু, আমার এত ভালো যখন করতে গেলে তখন আমাকে জানানোর প্রয়োজন বোধ করনি কেন? ফারহার এমন রুড বিহেভ দেখে মেঘ ফারহার হাত টেনে নিজের দিকে ফিরিয়ে বলে উঠল, ঠিক করে কথা বলো ফারহা, উনি তোমার বাবা। ও রিয়েলি? এখন আপনি আমাকে বলে দিবেন আমি আমার বাবার সাথে কিভাবে কথা বলবো? ইউ নো হোয়াট মিস্টার চৌধুরী, আপনার সাথে দেখা হবার পর থেকে আমার লাইফটা হেল হয়ে গেছে, বুঝতে পারছেন আপনি? ফারা, ভালো করে কথা বলো, ভুলে যেও না মেঘ এখন তোমার হাজবেন্ড। হাজব্যান্ড? মানি না ওনাকে হাজব্যান্ড। আমি ডিভোর্সের ব্যবস্থা করছি, ওনার সাথে আমি থাকতে পারবো না। এতক্ষণ মেঘ ফারহার সব কথা সহ্য করলেও ডিভোর্সের কথাটা মেঘ সহ্য করতে পারল না। ফারহার মা রাজিয়া বেগম ফারহাকে সবটা বুঝিয়ে বলতে যাবে, তার আগে মেঘ প্রচণ্ড রেগে ফারহার হাত টেনে রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। হাউ ডিয়ার ইউ মিস্টার চৌধুরী? ফারহার কথা শেষ হতে মেঘ ফারহার হাত দুটো পিছনে মুড়ে বলতে লাগলো, হাউ ডিয়ার ইউ টু ফারহা, তোমার সাহস দেখে আমি জাস্ট স্পিচলেস। সাহস কি করে হয় ডিভোর্সের কথা বলার? হ্যাঁ, আমার ব্যথা লাগছে, হাত ছাড়ুন মিস্টার চৌধুরী। নো ওয়ে জান, তোমাকে তো শাস্তি পেতেই হবে। এক্ষুনি নিজে যাবতীয় জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা এক্ষুনি চৌধুরী ম্যানশনে যাব। আমি কোথাও যাব না আপনার সাথে। তুমি যাবে, না হলে তোমার পরিবারের জন্য খুব একটা ভালো হবে না। কি চাইছেন আপনি? রাগে থমথমে মুখ নিয়ে জিজ্ঞাসা করলো ফারহা। তোমাকে। কথাটা বলেই মেঘ দরজা খুলে বেরিয়ে সাথে সাথে রাজিয়া বেগম রুমে ঢোকে। ফারা, এটা কোন ধরনের অসভ্যতা? হ্যাঁ, তোমরা আমায় ঠকিয়েছো মা। ফারা, আমরা কেউ তোমায় ঠকাইনি, তোমাকে আগে জানানো হয়েছে, তোমাকে ছবিও দেখতে বলা হয়েছিল, কিন্তু তুমি দেখোনি। এটা কার দোষ ফারহা, আমাদের নাকি তোমার? মানলাম আমার ভুল, ছবি দেখা আমার উচিত ছিল, কিন্তু বিয়েটা নিয়ে কি করবে মা? দেখো ফারা, যা হবার হয়ে গেছে, এখন আর কোনো কিছু পাল্টানো সম্ভব নয়। তুমি জামা কাপড় গুছিয়ে নাও। আস্তে আস্তে শুনলাম জামাই নাকি এক্ষুনি বেরিয়ে যাবে। আমি যাব না কোথাও। জেদ করো না ফারহা, ভুলে যেও না তুমি এখন বিবাহিত, আর এ বাড়ির কিছুদিনের অতিথি মাত্র। মা! ছলছল চোখে তাকিয়ে আছে ফারহা তার মায়ের দিকে। ফারহার আড়ালে চোখের পানি মুছে নিলেন। ফারহা আর কিছু না বলে কাবাট খুলে জামা কাপড় প্যাক করে বলতে লাগলো, আমি জানি ফারহা, আমার কথায় তুই অনেক কষ্ট পেয়েছিস, কিন্তু তোকে আজ এই কথাগুলো না বললে তুই হয়তো জামাইয়ের সাথে যেতে রাজি হতিস না। বিশ্বাস কর ফারহা, আমরা যা করেছি তোর ভালোর জন্য করেছি। মনে মনে কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর মেঘ রুমে এসে দেখে ফারহার প্যাকিং করা শেষ। মেঘ বেশ অবাক হয়, কিন্তু মুখে প্রকাশ করে না। রেডি তুমি? ওকে চলো। ফারহা কোনো কথা না বলে লাগেজ নিয়ে বের হতে নিলেই মেঘ ফারহাকে থামিয়ে দিয়ে ফারহার হাত থেকে লাগেজটা নিয়ে নেয়। ফারহা কোনো টু শব্দ ছাড়াই রুম থেকে বের হয়ে কারোর সাথে কোনো কথা না বলে সবার সামনে দিয়ে বেরিয়ে যায়। রাজিয়া বেগম বেশ বুঝতে পারছেন যে ফারহা তখন ওনার কথায় কষ্ট পেয়েছে, কিন্তু মেয়ের সুখের জন্য তিনি এইটুকু কষ্ট দিতে প্রস্তুত। ফারহার বাবার মুখের দিকে মেঘ তাকিয়ে বুঝতে পারলেন মনে মনে বেশ কষ্ট পেয়েছেন। ফারহার বাবা মেঘের হাত দুটো ধরে কেঁদে দেয়। বাবা, আমার মেয়েটাকে দেখো, ও ভীষণ অভিমানী, কষ্ট পেলেও মুখ ফুটে বলবে না, বড্ড চাপা স্বভাবের। আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আমি ফারহার খেয়াল রাখবো। মেঘ ফারহার বাবা মার সাথে কথা বলে বেরিয়ে যায়। ফারিয়া ঘুমিয়ে থাকায় ফারহা চলে যাওয়ার খবর জানতে পারে না। বাহ, মহারানী দেখছি আগে গাড়িতে বসে আছে। আচ্ছা, হুট করে এত পরিবর্তন কি করে হলো? কোনো ম্যাজিক হলো নাকি? মেঘ মনে মনে ভাবতে ভাবতে ড্রাইভিং সিটে বসে পড়ল। এদিকে জন আগেই চৌধুরী মেনশনে চলে যায় ফারহার ওয়েলকাম করার জন্য সব কিছুর আয়োজন করতে। ফারদিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গার্ডেনে এসে এক্সারসাইজ করতে লাগলো, কিন্তু হঠাৎ করে জনকে গাড়ি নিয়ে ঢুকতে দেখে জনের দিকে এগিয়ে যায় ফারদিন। হেই ব্রো, এত সকালে তুমি এখানে? এখন কথা বলার সময় নেই মিক, কিছুক্ষণের মধ্যে তোমার ভাবিকে নিয়ে চৌধুরী মেশনি চলে আসবে। মানে কি বলছো ব্রো? ভাবি মানে? ভাইয়া বিয়ে করেছে? কখন, কাকে? ও মাই গড, আমাকে না জানিয়ে ভাইয়া বিয়ে করে ফেললো। ফারদি ভাই, আমার এখন অভিমান করার সময় নয়। ভাবি আজ প্রথমবার বাড়িতে এসেছি, তার জন্য তো গ্র্যান্ড এন্ট্রির ব্যবস্থা করতে হবে তো নাকি?
হ্যাঁ তাই তো, ভাইয়ের সাথে না হয় পরে রাগ অভিমান করে নিব, তার আগে ভাবিকে চৌধুরী ম্যানশনে গ্র্যান্ড এন্ট্রির ব্যবস্থা করতে হবে। 20 মিনিটে পুরো বাড়ি খুব সুন্দর করে সাজিয়ে ফেলে জন ফারদিন। যেটা সার্ভেন্টদের দিয়ে করাতে পারত সেটা নিজেরাই করে নিয়েছে। সার্ভেন্ট জাস্ট হা করে দুজনের কাজ দেখে গেছে। কিছুক্ষণ পর গাড়ির হর্ন শুনে সার্ভেন্টরা হাতের ফুলের ট্রে নিয়ে দাঁড়িয়ে পড়ে। মেঘ গাড়ি থেকে নেমে ফারহাকে কোলে তুলে নেয়। কি করছেন কি? পড়ে যাব তো, প্লিজ আমাকে নামিয়ে দিন। আমার জীবন থাকতে তোমাকে পড়ে যেতে দেব না জান পাখি, জাস্ট রিল্যাক্স। মেঘ ফারহাকে নিয়ে গটগট করে ভেতরে হেঁটে যেতেই সবাই ফুল ছিটাতে লাগলো। ফারদিন, তুমি আগে তোমার ভাই ভাবি কি বরণ করে নাও। ওকে ব্রো। মেঘ ফারহাকে দরজার কাছে দাঁড় করাতেই ফারহাকে দেখে ফারদিনের পা দুটো যেন ওখানেই ফ্রিজড হয়ে গেল। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ফারহার দিকে। জনি আজ লেট করে ঘুম থেকে ওঠায় সবটা জানতে একটু লেট করে ফেলে, কিন্তু যখনই সবটা জানতে পারলো ততক্ষণে দেরি হয়ে গেছে। জনি ফারদিনের পাশে দাঁড়িয়ে ফারদিনের রিয়াকশন বোঝার চেষ্টা করছে, আর ফারহা ফারদিনকে এখানে দেখে বেশ অবাক। ফারদিন, তোর ভাবিকে ওয়েলকাম করবে না? বি সার্ভিসটা কেমন দিলাম বল? খুব ভালো ব্রো, এত ভালো যে আমার মুখের ভাষা হারিয়ে গেছে, ট্রাস্ট মি। বলতে বলতে ফারদিনের চোখ দুটো ছলছল করছে। জনি তার ব্রেকফাস্ট এর কষ্ট ফিল করতে পারছে, কিন্তু ফারদিন যে সবটা দেখে এতটা শান্ত থাকবে এটা জনি কখনো ভাবেনি। তুই ঠিক আছিস ফারদিন? খুব আস্তে করে বলল ফারদিনকে। ফারদিন কোনো কথা না বলে দুমুঠো গোলাপের ফুলের পাপড়ি নিয়ে ফারহার দিকে ছিটিয়ে দিয়ে বলতে লাগলো, ওয়েলকাম ভাবি। মেঘ ফারহার হাত ধরে ভেতরে প্রবেশ করে সোফায় বসিয়ে দেয়। ফারদিন হঠাৎ আসছি বলে চলে যায়। ফারহা বুঝতে পারছে না ফারদিনের এমন আচরণের কারণ, আর না মেঘ বুঝতে পারলো। তবে জনি ঠিকই বুঝতে পারলো ফারদিনের কি হয়েছে। জনির চোখ মুখে ভয়ের আভাস দেখে ফারহাকে বেশ ভাবাচ্ছে, কিন্তু ফারহা এখন এই বিষয়গুলো নিয়ে মোটেও ভাবতে চাইছে না। বাবা মা আর মিস্টার চৌধুরীর দেওয়া ধোকাটা ফারহা মোটেও ভুলতে পারছে না, আর না পারছে তার মায়ের কথাগুলো ভুলতে। মেঘ ভাবিকে নিয়ে রুমে যা, আমি ওখানে তোদের নাস্তা পাঠিয়ে দিচ্ছি। ওকে। মেঘ আচমকা ফারহাকে কোলে নিয়ে উপরে যেতে লাগলো। ফারদিন দরজার আড়াল থেকে নিজের ভাই ভাবিকে দেখছে। ফারহার শরীরে মেঘের স্পর্শ ফারদিন মেনে নিতে পারছে না। দরজা আটকে পাগলের মতো বিহেভ করতে থাকে। জনি ফারদিনের কাছে এসে ওর পাগলামি আটকানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু মোটেও আজ ফারদিনের শক্তির সাথে পেরে উঠছে না। তাই বাধ্য হয়ে জনি ফারদিনের কাঁধে ইনজেকশন পুশ করে দেয়। ধীরে ধীরে ফারদিন সেন্সলেস হয়ে যায়। ওহ গড, এখন কি হবে ফারদিনকে? মনে হয় আর সামলাতে পারবো না। মেঘ ভাইকে সবটা ক্লিয়ার করে জানাতে হবে। সরি ফারদিন, তোর ওয়াদা আমি রাখতে পারলাম না। জনি ফারদিনকে বিছানায় ঠিক করে শুয়াই দিয়ে দরজার নখ দিয়ে ফারদিনের পাশে বসে থাকে। জন নিজে এসে মেঘ ফারহার জন্য খাবার নিয়ে আসে। মেঘ, তোরা ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট নে, বাকি কথা পরে হবে। ওকে। জন চলে যেতেই মেঘ ফারহাকে বলে ওঠে, জান পাখি যাও, ফ্রেশ হয়ে আসো, দেন একসাথে খাবো। আপনার ইচ্ছে হলে আপনি খেয়ে নিন, আমাকে বিরক্ত করতে আসবেন না মিস্টার চৌধুরী। মেঘ বাঁকা হেসে ফারহার দিকে এগিয়ে যেতে লাগলো। ফারহা মেঘকে এগোতে দেখে ফারহা দ্রুত পিছিয়ে বাহিরের দিকে যেতে নিলেই মেঘ ফারহার হাত হ্যাসকা টান দিয়ে বুকের সাথে চেপে ধরে। আমাকে ছাড়ুন মিস্টার চৌধুরী। ছাড়বো তো, তার আগে আমার জান পাখিকে নিজাতে ফ্রেশ করিয়ে আনি, তারপর না হয় ছাড়বো। মেঘের কথা শুনে ফারহার দু চোখ জোড়া কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। হোয়াট? আপনার মাথা ঠিক আছে? কি সব বলছেন? হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে। এখন বলো, তুমি নিজে ফ্রেশ হয়ে আসবে নাকি আমি তোমাকে ফ্রেশ করাতে বাথরুমে যাব? না, আমি নিজে ফ্রেশ হয়ে আসছি। দ্যাটস লাইক এ গুড গার্ল। ফারহা মেঘের সাথে নিজেকে ছাড়িয়ে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওয়াশরুমে চলে গেল। ফারহা যেতেই মেঘ হেসে ফেলে, বিড়বিড় করে বলতে লাগলো, না চাইতেও জান তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার প্রত্যেকটা নিঃশ্বাসে তোমার নাম, তোমার অস্তিত্ব খুঁজে পাই নিজেকে। আমি প্রতিশোধ নিতে গিয়ে ভালোবেসে ফেলেছি তোমায়। আমি জানি জান পাখি, তুমি এখন আপসেট আছো, তাই তুমি এমনটা ব্যবহার করছো। তোমার মন ঠিক হয়ে গেলে তুমি আমার কাছে ফিরে আসবে, ভালোবাসবে আমাকে। তোমার সবটা জুড়ে শুধু আমি থাকবো, শুধুই আমি। মেঘের ভাবনার মাঝে দরজা খোলার আওয়াজ পেয়ে সামনে তাকিয়ে দেখে ফারহা। আদো ভেজা চুল তোয়ালে দিয়ে মুছতে মুছতে
ওয়াশরুম থেকে বের হচ্ছে। ফারহার মুখে বিন্দু বিন্দু পানি, আদো ভেজা চুল, সব মিলিয়ে মেঘ ঘোর নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে ফারহার দিকে। ফারহা মিররের সামনে দাঁড়িয়ে চুল মুছতে থাকে। মেঘ ফারহার পিছু থেকে ফারহার কোমর জড়িয়ে ধরে ভেজা চুল মুখ গুজে দেয়। মেঘের স্পর্শে কেঁপে ওঠে ফারহা। কাঁপা কাঁপা গলায় মেঘকে বলতে লাগলো, কি করছেন মিস্টার চৌধুরী? প্লিজ ছাড়ুন আমাকে। মেঘের কানে ফারহার কথাটা ঢুকেছে বলে ফারহার মনে হচ্ছে না, কারণ মেঘ এখনো ওভাবে ওকে জড়িয়ে চুলে মুখ গুজিয়ে দাঁড়িয়ে আছে। মেঘ হঠাৎ চুলগুলো কাঁধ থেকে সরিয়ে চুমু দিয়ে বসে। ফারহার দু চোখে পানি টলমল করছে। মিররের দিকে তাকাতেই ফারহার চোখের পানি দেখতে পেয়ে ফারহাকে ছেড়ে দিয়ে হাঁটু গেড়ে ফারহার সামনে বসে পড়ে। আই এম সরি জান পাখি, তুমি কাছে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, তোমাতে মিশে যেতে ইচ্ছে করে। এত যখন নিজেকে কন্ট্রোল করতে না পারেন তাহলে দূরে থাকুন আমার থেকে। এটা তখনই সম্ভব যখন আমি আর এই পৃথিবীতে থাকবো না জান। কথাটা শুনে ফারহার বুকের ভেতর ছ্যাদ করে ওঠে। কেন তা ফারহার নিজেও জানে না। মেঘকে এভাবে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে ফারহার কেন যেন খারাপ লাগছে, কিন্তু তার নিজের পরিবারের সাথে মিলে এত বড় ধোঁকা দেওয়া ফারহা ভুলতে পারছে না। আপনার এইসব নাটকে আমি ভুলছি না মিস্টার চৌধুরী। সো এইসব সস্তা নাটক আমার সামনে করা বন্ধ করেন। আপনার এই সস্তা নাটককে এই ফারা ভুলবে না। ফারহা তোয়ালাটা বেলকুনিতে মেলে দিয়ে সোফায় বসে পড়ে। মেঘ দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ফারহা পুরো রুমের দিকে এবার চোখ বুলিয়ে নেয়। বিশাল রুম, পুরো রুমটাই হোয়াইট কালার করা, আর তার ভেতর প্রত্যেকটা জিনিসের মধ্যে আভিজাত্যের ছোঁয়া। বিভিন্ন রকমের দামি শোপিস দিয়ে রুমটা সাজানো। রুমের এক পাশে বড় কাবার্ড, তার পাশে বড় আয়না, রুমের মাঝ বরাবর রাউন্ড বেড, এক কোণে বড় সোফা, আরও অনেক জিনিসপত্র দিয়ে গুছিয়ে রাখা হয়েছে রুমটা। মেঘ ফ্রেশ হয়ে চেঞ্জ করে বের হয়ে দেখে ফারহা সোফায় বসে কি যেন ভাবছে। মেঘ খাবারের ট্রেটা নিয়ে ফারহার পাশে বসে। ফারহা মেঘকে পাশে বসতে দেখেই উঠে চলে যাবে, এমন সময় মেঘ রাগী গলায় বলে উঠল, এখান থেকে এক চুল নড়ার চেষ্টাও করো না জান পাখি, তাহলে যে কাজটা করা এখনো বাকি আছে ওটা আমি এক্ষুনি করে ফেলবো। ফারহা মেঘের থ্রেট শুনে ওখান থেকে উঠে যাওয়ার আর সাহস করল না। মেঘ খাবার নিয়ে ফারহার মুখের সামনে ধরে ফারহা বাধ্য হয়ে মেঘের হাতে খেয়ে নেয়। ফারহার খাওয়া শেষ হতেই মেঘ বলে, এবার তুমি আমাকে খাইয়ে দাও জান পাখি। কি? আমি আপনাকে খাইয়ে দিব? কখনো না। আপনার মতো বাজে লোককে আমি কিছুতেই খাইয়ে দিব না। ফারহার কথা শুনে মেঘের প্রচণ্ড রাগ হচ্ছে। ফারহা উঠতে যাবে, তখনই মেঘ ফারহার কোমর শক্ত করে চেপে ধরে বলে, আমাকে যতই ঘৃণা করো না কেন জান পাখি, তুমি আমার কাছে থাকবে মিসেস ফারহা চৌধুরী হয়ে। এটাই এখন তোমার পরিচয়। চৌধুরী বাড়ির বড় বউ তুমি। মানি না আপনাকে হাজবেন্ড হিসেবে, আর না নিজেকে চৌধুরী বাড়ির বড় বউ মানি। মানতে তুমি বাধ্য জান পাখি। এখন আমাকে খাইয়ে দাও, না হলে পরিণাম তোমার পরিবার বুঝবে। আপনি জানেন আপনি কতটা নিকৃষ্ট লোক? হ্যাঁ, আমি নিকৃষ্ট লোক হয়েছি শুধু তোমার জন্য। তোমার জন্য বাজে, খারাপ, নিকৃষ্ট নয়, এর চেয়েও যদি খারাপ, নিকৃষ্ট বা ভয়ঙ্কর কিছু হতে হয় আমি সেটাও হব। কেন মিস্টার চৌধুরী? বিকজ আই লাভ ইউ ড্যাম ইট। ফারহা মেঘের কথা শুনে চুপ হয়ে গেল। কি হলো, খাই দিবে নাকি? ফারহা আর কথা বাড়ালো না, চুপচাপ মেঘকে খাইয়ে দিল। এখন থেকে তুমি আমাকে খাইয়ে দেবে, আর হ্যাঁ, দ্বিতীয়বার যেন আমাকে খাইয়ে দেওয়ার কথা বলতে না হয়। ফারহা মাথা নাড়ল। মেঘ হুট করে ফারহার কপালে আলতো করে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে ফাতিনের রুমের দিকে চলে গেল। ফাতিনের রুমের সামনে আসতে দেখে জনি ফাতিনের রুম থেকে বের হচ্ছে। জনি মেঘকে দেখে ঘাবড়ে যায়। ভাইয়া, আপনি এখন এখানে? হ্যাঁ, ফারদিনের সাথে দেখা করতে এসেছি। ভাইয়া, ওর নাকি মাথা ব্যথা করছে, তাই মেডিসিন খেয়ে রেস্ট করেছে। ও, তাহলে রেস্ট করুক। ভাইয়া, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। জনি কিছু বলতে যাবে, তার আগেই মেঘের ফোনটা বেজে ওঠে। মেঘ কল রিসিভ করে কানে ধরতেই মেঘের চোখ মুখের রং পাল্টে গেল। রাগে চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। ফোনটা কানে নিয়ে ধরে বলে উঠল, আমি আসছি।